আচ্ছা দেখা যাচ্ছে পিডিএফটা? পিডিএফ কি দেখা যাচ্ছে? ওকে, ফটোগ্রামেট্রি থেকে আমরা একটা প্রবলেম দেখাচ্ছি, এটা হচ্ছে এক্সাম্পল 2.2। আচ্ছা প্রথমে প্রবলেমটা একটু আমরা পড়ে নিই। ফটোগ্রাফস অফ এ photographs of a certain area were taken from P and Q. P and Q দুইটা স্টেশনের কথা বলা হচ্ছে এখানে। দুইটা স্টেশন থেকে একটা পার্টিকুলার এরিয়ার দুইটা ফটোগ্রাফ নেওয়া হবে। হ্যাঁ, পি এবং পি এন্ড কিউ এই দুইটা হচ্ছে ফটোগ্রাফিক স্টেশন। যে দুইটা স্টেশন, দ্যাট মিন্স ক্যামেরা স্টেশন, যে দুইটা স্টেশন থেকে একটা সার্টেন এরিয়ার ফটোগ্রাফ নেওয়া হবে। দ্যাট মিন্স পি থেকে একই এরিয়ার একটা ফটোগ্রাফ নেওয়া হবে, আবার কিউ পয়েন্ট থেকে ওই পার্টিকুলার এরিয়ার আরেকটা ফটোগ্রাফ নেওয়া হবে। টু ক্যামেরা, দ্যাট মিন্স একটু মাইক্রোফোনটা মিউট রাখো সবাই। এই পি এন্ড কিউ হচ্ছে দুইটা ক্যামেরা স্টেশন এবং এই দুইটা স্টেশনের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে 100 মিটার। The focal length of the camera is 150 millimeter. Focal length দেওয়া আছে, that means f ভ্যালুটা দেওয়া আছে। The axis of the camera, that means camera axis, makes an angle of 60 degree and 40 degree with the baseline at stations P and Q. Baseline বলতে কোনটা? এই যে P এবং Q স্টেশনকে কানেক্ট করে আমরা যে লাইনটা পাচ্ছি সেটাই হচ্ছে বেসিক্যালি বেসলাইন। তো বলা হচ্ছে কি, এই যে পি এবং কিউ এই দুটা ক্যামেরা স্টেশনের মধ্যে যে হরাইজন্টাল ডিসটেন্স সেটাকে বলা হচ্ছে বেসলাইন। ওই বেসলাইনের রেসপেক্টে পি পয়েন্ট এবং কিউ পয়েন্টে এই ক্যামেরা এক্সিসের ইনক্লিনেশনটা দেওয়া আছে। বেসলাইনের সাথে ক্যামেরা এক্সিসের ইনক্লিনেশন গুলা দেওয়া আছে, অ্যাঙ্গেল গুলা। তাহলে পি পয়েন্টটা হচ্ছে 60 ডিগ্রি আর কিউ পয়েন্টটা হচ্ছে 40 ডিগ্রি। এরপর বলা হচ্ছে কি, the image of a point A appears 20.2 millimeter to the right and 16.4 millimeter above the here lines. Here means stadia here or cross here on the photograph taken at P. বলা হচ্ছে কি, P পয়েন্টে আমরা যে ফটোগ্রাফটা নিচ্ছি ওই সার্টেন এরিয়া, ওই ফটোগ্রাফের একটা পার্টিকুলার পয়েন্ট, দ্যাট মিন্স সেই পয়েন্টটা হচ্ছে এ পার্টিকুলার পয়েন্ট এ। সেই এ পয়েন্টের যে ইমেজ পয়েন্ট, দ্যাট মিন্স স্মল এ, ক্যাপিটাল এ পয়েন্টের ইমেজ পয়েন্ট হচ্ছে স্মল এ। আর এ ওয়ান পয়েন্টটা কি? এখানে ফিগার বি তে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পি পয়েন্ট থেকে, পি ক্যামেরা স্টেশন থেকে যে ফটোগ্রাফটা আমরা পাচ্ছি, এবং সি ডায়াগ্রামটা হচ্ছে কিউ পয়েন্ট থেকে যে ফটোগ্রাফটা পাচ্ছি। এখানে দেখো আমরা কেটা হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট, এটা তো জানি। এখানে স্মল এ এবং স্মল এ ওয়ান এই দুইটা পয়েন্ট, এই দুইটা ইমেজ পয়েন্ট কোত্থেকে পাচ্ছি বলতে পারবা কেউ? স্মল এ এবং স্মল এ ওয়ান। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? স্যার মাঝখানে শুনতে পারি নাই। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এখানে বলতেছি আমি স্মল এ পয়েন্ট, এই যে ফটোগ্রাফের ফিগার বি তে ফটোগ্রাফের স্মল এ পয়েন্ট এবং স্মল এ ওয়ান পয়েন্ট, এই পয়েন্টগুলো আমরা কিভাবে পাচ্ছি বলতে পারবা কেউ?
পয়েন্টে পাচ্ছে হচ্ছে ফটো এই কোন একটা গ্রাউন্ড পয়েন্ট গ্রাউন্ডের এ পয়েন্ট আর এ পয়েন্টের ইয়েটা ফটোগ্রাফ। গ্রাউন্ডের পয়েন্ট, হ্যাঁ। ওয়ান আর- হচ্ছে ওই পয়েন্টের প্রজেকশন। আর আমরা যদি এই ক্যাপিটাল এ পয়েন্টটা তো গ্রাউন্ডের উপর, আমরা যদি ডেটাম প্লেনের উপর এ পয়েন্ট থেকে যদি একটা ভার্টিক্যাল প্রজেকশন নিই ডেটাম প্লেনের উপর, তাহলে সেক্ষেত্রে ডেটাম প্লেনে ঠিক এর নিচে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল A1, তাই না? জি স্যার। দ্যাট মিন্স আমরা বোঝার সুবিধার্থে এখানে এভাবে বলি, এখানে আসলে এর ঠিক নিচে পয়েন্টটা কিন্তু আছে, তাই না? জি স্যার। পয়েন্টের ঠিক নিচে A1 পয়েন্টটা আছে ভার্টিক্যালি, আর কি ভার্টিক্যাল যদি আমরা প্রজেকশন নিই দ্যাট মিন্স A আর A1 পয়েন্টটা একই। আমরা যদি প্ল্যান ভিউটা দেখি, এখানে ডায়াগ্রাম এটা হচ্ছে প্ল্যান ভিউ, আমরা প্ল্যান ভিউটা যদি দেখি তাহলে যেখানে A পয়েন্ট সেখানেই আসলে A1 পয়েন্ট, তাই না? আমরা যদি উপর থেকে দেখি আর কি প্ল্যান ভিউ, বুঝা গেছে কিনা? এখানে ডিতে দেখো, ডিটা হচ্ছে ভার্টিক্যাল প্রোফাইল, ডিতে এই এক্সিস গুলার ভার্টিক্যাল প্রোফাইল আমরা দেখব। দ্যাট মিন্স এই যে এখানে দেখো এই ক্যাপিটাল এ পয়েন্ট এটা হচ্ছে গ্রাউন্ডের পয়েন্ট, আর ক্যাপিটাল A1 হচ্ছে তোমার ডেটামের করেসপন্ডিং পয়েন্ট, তাই না? তাই তো নাকি? আমরা যদি ডি ডায়াগ্রাম একটু দেখি, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, কোনো রেসপন্স পাচ্ছি না আমি। আচ্ছা গ্রাউন্ডের, আচ্ছা আমার কথা কি শোনা যায় সবার নাকি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ক্যাপিটাল এ পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ডের করেসপন্ডিং পয়েন্ট, আর ক্যাপিটাল A1টা হচ্ছে তোমার ডেটাম প্লেনের করেসপন্ডিং পয়েন্ট, এবং এই এ এবং A1 এই দুইটা পয়েন্ট একটা সিঙ্গেল ভার্টিক্যাল লাইনের উপরে কিন্তু থাকবে। তাহলে দেখো আমরা যদি এই A1 এ এবং A1 এই পোরশনটা আমরা ফটোগ্রাফে দেখতে পাবো ইমেজ পয়েন্ট, তাহলে ক্যাপিটাল এ এর ইমেজ পয়েন্ট হচ্ছে তোমার স্মল এ, এবং ক্যাপিটাল A1 এর ইমেজ পয়েন্ট হচ্ছে তোমার স্মল A1, আর পি হচ্ছে তোমার ক্যামেরা স্টেশন। তো ফিগার ডিটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা এখানে আসি। আমরা এখন এটা তো ভার্টিক্যাল প্রোফাইল বললাম, আমরা যদি প্ল্যান দেখি প্ল্যানটা কিভাবে দেখতে পারি, আমরা যদি জাস্ট উপর থেকে নিচের দিকে দেখি সেই ক্ষেত্রে আমরা এই পয়েন্টটাতে এ এবং A1 কে এক জায়গায় দেখবো না যদি প্ল্যান ভিউ দেখি। এখানে খেয়াল করি একটু, আমরা যদি এই বরাবর থাকাই নিচের দিকে, হ্যাঁ, তাহলে এ পয়েন্ট এবং A1 পয়েন্ট দুইটাকে একটা পয়েন্টে দেখা যাবে না? জি স্যার। জি স্যার। ওই হিসেবে বললাম আমরা যে ডায়াগ্রাম এ হচ্ছে একটা প্ল্যান ভিউ, তো সেখানে আমরা এ পয়েন্ট আর A1 পয়েন্টকে সেম পয়েন্ট হিসেবে ধরতে পারি। ক্লিয়ার? বুঝছি নাকি? জি স্যার। আচ্ছা এখানে দেখো এই ডার্ক লাইন যে দুইটা আমরা যেটা ইনিশিয়ালি ব্ল্যাক লাইন ছিল আমি রেড করে দিলাম, এই দুইটা হচ্ছে কি পিকচার ট্রেস, অথবা এই দুটাকে আমরা কি বলি, এই লাইনটা কি বেসিক্যালি এই লাইনগুলোকে কি বলে? দ্যাট মিন্স এই যে এই লাইনটা হরিজন লাইন। বাকিরা বলতে পারতেছে না কেন? তাইলে এখানে দেখো, আচ্ছা আমি প্রশ্নের সাথে ডায়াগ্রাম একটু পরে আসতেছি, আমি প্রথমে ডাটাগুলো একটু ক্লিয়ার করি। বলা হচ্ছে কি যে গ্রাউন্ডের ক্যাপিটাল পয়েন্টের যেটা ইমেজ পয়েন্ট আমরা ফটোগ্রাফে পাচ্ছি, ওই ইমেজ পয়েন্টের কোঅর্ডিনেটের ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কি 20.2 মিলিমিটার টু দা রাইট। তাহলে দ্যাট মিন্স কে ক্যাপিটাল A1 এই ডিসটেন্সটা হচ্ছে তোমার 20.2, দ্যাট মিন্স x। এটা কি বোঝা গেছে? জি স্যার। বলা হচ্ছে কি ইমেজ পয়েন্টার কোঅর্ডিনেট 20.2 মিলিমিটার টু দা রাইট,
তাহলে রাইট মিন্স কোন পাশে থাকবে, ফটোগ্রাফের রাইট সাইডে, তাই না? তাহলে রাইট সাইডে কতটুকু দূরে, দ্যাট মিন্স এই যে এ পয়েন্টটা তোমার প্রিন্সিপাল পয়েন্ট থেকে রাইট সাইডে কতটুকু দূরে থাকবে, দ্যাট মিন্স এক্স কোঅর্ডিনেট হচ্ছে তোমার কত 20.2 এবং বলা হচ্ছে কি 16.4 মিলিমিটার অ্যাবাভ দা হিয়ার লাইন, দ্যাট মিন্স ক্রস হেয়ার এর উপরে। এখানে কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেশন দেওয়া আছে পয়েন্টটা কোন দিকে, রাইট সাইডে আর হচ্ছে তোমার হিয়ার লাইনের উপরে। তাহলে আমরা যদি পয়েন্টগুলোকে ক্লিয়ারলি যদি আইডেন্টিফাই করতে চাই আমাদেরকে এই নোটেশনগুলো দেখতে হবে যে রাইটে নাকি লেফটে, এক্স এর জন্য রাইটে নাকি লেফটে, আর ওয়াই এর জন্য অ্যাবাভ দা হিয়ার লাইন নাকি বিলো দা হিয়ার লাইন। ক্লিয়ার? এই নোটেশনগুলো দেখে আমরা বুঝতে পারবো যে পার্টিকুলার ওই গ্রাউন্ড পয়েন্টটা আসলে গ্রাউন্ড পয়েন্টের ইমেজ পয়েন্টটা ফটোগ্রাফের এক্স্যাক্টলি কোন জায়গাতে। তাহলে বলা হচ্ছে কি 16.4 মিলিমিটার অ্যাবাভ দা হিয়ার লাইন অন দা ফটোগ্রাফ। তাইলে এই ওয়াই কোঅর্ডিনেটটা কত হবে সেই ক্ষেত্রে, দ্যাট মিন্স a1 এটা হবে তোমার 16.4। এই জিনিসটা কি বুঝাইতে পারছি কিনা আমি? জি স্যার, জি স্যার। ওকে, এবার আমরা কিউ পয়েন্টে যেটা ফটোগ্রাফ নিলাম সেখানে একটু দেখি 35.2 মিলিমিটার টু দা লেফট, এই যে ইন্ডিকেশন দেওয়াই আছে টু দা লেফট অন দা ফটোগ্রাফ টেকেন। তাইলে লেফটে দ্যাট মিন্স এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তাইলে তোমার এদিকে আমরা যদি এক্স টা নিই এটা হচ্ছে কত তোমার 35.2। তাহলে এখানে কোনো ওয়াই ভ্যালু আছে? না স্যার, না স্যার। দ্যাট মিন্স এই ফটোগ্রাফের জন্য আমার ওই গ্রাউন্ডের করেসপন্ডিং পয়েন্টটা হচ্ছে এটা, দ্যাট মিন্স হরাইজন লাইনের উপর। ক্লিয়ার? স্যার ওয়াই কোঅর্ডিনেট লাগবে না এখানে? ওয়াই এর কোঅর্ডিনেট যদি পাইতাম তখনই লাগতো আর কি। আচ্ছা এখানে ধরো না তুমি এই যে আমি যদি গ্রাউন্ডের পয়েন্টটা যদি আমি হরাইজন লাইনের উপর পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে কি ওয়াই থাকবে? গ্রাউন্ডের আচ্ছা গ্রাউন্ড পয়েন্ট হচ্ছে তোমার ক্যাপিটাল এ, তাই তো? তাহলে সেটা ইমেজ পয়েন্টটা আমরা যদি ফটোগ্রাফে পেতে চাই তাহলে ইমেজ পয়েন্টটা যদি কোনো কারণে হরাইজন লাইনের উপর থাকে, হরাইজন লাইন মিন্স কে এ1 লাইন যেটা, কে এ1 লাইন যেটা সেই লাইনের উপর যদি থাকে তাহলে কি আমরা ওয়াই কোঅর্ডিনেটটা পাবো? না স্যার, না স্যার। তাহলে এখানে এক্স্যাক্টলি আসলে এই ঘটনাটাই হচ্ছে, কিউ পয়েন্টে এমন ভাবে ফটোগ্রাফটা নেওয়া হয়েছে ওই গ্রাউন্ড পয়েন্টটা এক্স্যাক্টলি কোন জায়গায় হরাইজন লাইনের উপর আছে, তো যার কারণে আমরা এক্স ডিসটেন্সটা পাচ্ছি কিন্তু ওয়াইটা পাচ্ছি না। ক্লিয়ার? দ্যাট মিন্স ওয়াই পাচ্ছি না সেটা বলাটা ভুল হবে, এখানে ওয়াই ইকুয়ালস টু 0 আর কি। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা ফটোগ্রাফ দুইটা বুঝতে পারলাম। এরপর বলা হচ্ছে কি ক্যালকুলেট দা ডিসটেন্স পি এ এন্ড কিউ এ, দ্যাট মিন্স এই যে এই ডিসটেন্সটা পি এ, দ্যাট মিন্স পি ক্যামেরা স্টেশন থেকে গ্রাউন্ড এ পয়েন্টের ডিসটেন্স এবং কিউ স্টেশন থেকে গ্রাউন্ড এ পয়েন্টের ডিসটেন্স, এই দুটো বের করতে হবে। এবং আর কি বের করতে হবে? পি এ কিউ এ ডিসটেন্স বের করতে হবে, তারপর এলিভেশন অফ পয়েন্ট এ, গ্রাউন্ড পয়েন্ট এ এর এলিভেশন বের করতে হবে। তো এই ক্ষেত্রে এলিভেশন বের করতে গেলে যে ইনফরমেশনটা অবশ্যই দেওয়া থাকতে হবে সেটা হচ্ছে কি একটা পার্টিকুলার পয়েন্টের এলিভেশন বা আরএলটা দেওয়া থাকতে হবে। তো সেই ইনফরমেশনটা এখানে দেওয়া আছে, if the elevation of the instrument exists at P is 126.845 মিটার। তাহলে বলা হচ্ছে কি পি পয়েন্টে ইনস্ট্রুমেন্ট এক্সিস বা ক্যামেরা এক্সিসের এলিভেশনটা দেওয়া আছে এবং সেটা হচ্ছে কত 126.845 মিটার। আচ্ছা আমি আবার প্রশ্নের একটু প্রথম দিকে যাই, এবার একটু বোঝার চেষ্টা করি প্রশ্ন অনুযায়ী আমরা ডায়াগ্রামটা আসলে আঁকতে পারলাম কিনা। বলা হচ্ছে কি পি এবং কিউ দুইটা স্টেশন, এই দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 মিটার। বোঝা যাচ্ছে কি 100 মিটার। টু ক্যামেরা স্টেশনস 100 মিটার অ্যাপার্ট, দ্যাট মিন্স বেস লাইনের লেন্থ হচ্ছে 100 মিটার। এফ দেওয়া আছে 150 মিলিমিটার। তারপর হচ্ছে তোমার পি পয়েন্টের যেটা ক্যামেরা এক্সিস সেটা বেস লাইনের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কিউ পয়েন্টের যেটা ক্যামেরা এক্সিস সেটা বেস লাইনের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার আমরা ডায়াগ্রামের সাথে একটু মিলাই, দেখো তো ঠিক পাচ্ছে কিনা। এই যে পি কে লাইনটা যেটা ডটেড লাইন, পি পয়েন্টটা যেটা ডটেড লাইন, পি কে লাইনটা হচ্ছে ক্যামেরা এক্সিস এবং সেটা এই যে পি কিউ বেস লাইনের সাথে 60 ডিগ্রিতে আছে এবং
কিউ যে সরি কিউ যে লাইনটা, দ্যাট মিন্স কিউ পয়েন্টে যেটা ডটেড লাইন, সেটা পি কিউ বেস লাইনের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে কিনা প্রশ্নের সাথে? ঠিক আছে জি স্যার। আচ্ছা এখানে বলো তো, আমরা এখানে দুইটা হরাইজন্টাল অ্যাঙ্গেল আমাদেরকে বের করে নিতে হবে, যেটা আমরা ডায়াগ্রাম থেকে পাবো আর কি। দুইটা হরাইজন্টাল অ্যাঙ্গেল আলফা 1 এবং আলফা 2। আলফা 1 হচ্ছে পি পয়েন্টে, আলফা 2 হচ্ছে কিউ পয়েন্টে। প্রথমে বলো যে এই আলফা 1 এবং আলফা 2 এগুলা কি হরাইজন্টাল অ্যাঙ্গেল নাকি ভার্টিক্যাল অ্যাঙ্গেল? স্যার হরাইজন্টাল। এবং এই Horizontal. অ্যাঙ্গেলটা কার কার মধ্যে? স্যার ক্যামেরা অ্যাক্সিস আর পজিশন। ক্যামেরা অ্যাক্সিস আর হচ্ছে তোমার পি এ লাইন, মানে আমরা সেটাকে সার্ভে লাইন যদি বলি আর কি, সার্ভে লাইন। তাইলে পি ক্যামেরা অ্যাক্সিস এবং পি পয়েন্টের যেটা সার্ভে লাইন, দ্যাট মিন্স পি এ লাইন, এটার মধ্যে যে হরাইজন্টাল অ্যাঙ্গেল। আর আলফা 2 হচ্ছে কি কিউ ক্যামেরা অ্যাক্সিস এর সাথে কিউ এ যেটা সার্ভে লাইন, এই দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার আলফা 2। বুঝছি কিনা? হ্যালো, আলফা 1 আলফা 2 কি ক্লিয়ার? জি স্যার। আলফা 1 আলফা 2 হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গেল, এবং এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে তোমার ক্যামেরা অ্যাক্সিস এর সাথে সার্ভে লাইনের যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাক্সিস এবং সার্ভে লাইনের সাথে যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেগুলো হচ্ছে আমার আলফা 1 বা আলফা 2, যে নামেই বলি না কেন। এবং ফটোগ্রাফ দুইটাও আমরা ইনফরমেশন পেলাম। আর ভার্টিক্যাল প্রোফাইলটা তো বুঝতে পারছি নাকি? ভার্টিক্যাল প্রোফাইলটা স্যার ওকে। তাইলে এবার আসছি আমরা ফ্রম দা ফটোগ্রাফ পি থেকে আমরা কি ইনফরমেশন পাচ্ছি। আচ্ছা এখানে যেটা করব আমরা, এই যে পি ফটোগ্রাফের হেল্প নিয়ে আমরা আলফা 1টা বের করব, এবং কিউ ফটোগ্রাফের হেল্প নিয়ে আমরা আলফা 2টা বের করব। আচ্ছা এই ফর্মুলাটা পরিচিত কিনা? দ্যাট Yes, মিন্স tan alpha equals to x by f। এটা আসলে মানে বেস ফর্মুলাটা ছিল কি রকম, tan আলফা, ওই হরাইজন্টাল অ্যাঙ্গেলটা আর কি। এই হরাইজন্টাল অ্যাঙ্গেলটা বের করার ফর্মুলা ছিল কি, tan আলফা ইকুয়ালস টু x বাই f। মনে পড়ে? জি স্যার। জি স্যার। ওই যে আমরা যখন এলিভেশন বের করতেছিলাম, আমরা একটা ডেরিভেশনে দেখেছিলাম, আমরা যদি গ্রাউন্ডের কোন একটা পয়েন্টের এলিভেশন বের করতে চাই, সেক্ষেত্রে আমরা আলফা বা বিটা গুলা কেমনে বের করতে পারি, ওখানে দেওয়া আছে ফর্মুলা গুলা। তাহলে tan আলফা ইকুয়ালস টু x বাই f। তাহলে আমরা এখন বের করব কি আলফা 1। তাহলে আলফা 1 ইকুয়ালস টু tan আলফা 1 ইকুয়ালস টু x বাই f। x মানে কি আসলে কে a1। জি হ্যাঁ, তাহলে এখানে x কি জানা আছে আমাদের, কে a1 কি জানা? জি স্যার। ওকে, তাহলে আমরা x জানি, f ও তো জানা নাকি? জি স্যার গিভেন। তাহলে আমরা আলফা 1টা পাবো না? আচ্ছা আলফা 1টা কি বুঝছি কিনা, কিভাবে পাচ্ছি? tan আলফা ইকুয়ালস টু x বাই f, জাস্ট, আর কিছুই না। ঠিক একইভাবে আলফা 2 আমরা একই নিয়মে বের করব। আলফা 1 যে নিয়মে বের করতেছি, আলফা 2 ও ঠিক একই নিয়মে, এক্ষেত্রে x বাই f। তাহলে x টা দেওয়া আছে এখানে, x টা কিন্তু আমরা জানি, এই যে k1 35.2, আর f ও জানি আমরা। তাহলে ওখান থেকে আমরা আলফা 2 ও বের করতে পারলাম। আলফা 1 আলফা 2 কি ক্লিয়ার এখন? ক্লিয়ার। ওকে, এবার আমরা আসছি এই যে এ পি কিউ, এই অ্যাঙ্গেলটা এখন বের করতে পারবো না যদি আমরা আলফা 1 জানি। স্যার 60 থেকে মাইনাস। তাহলে 60 থেকে আলফা 1 বাদ দিলে সেটা হবে পি অ্যাঙ্গেল। আর এখানে কি হবে, কিউ পয়েন্টে 40 থেকে মানে কিউ পি। তাহলে 40 থেকে আলফা 2 বাদ দিলে কিউ অ্যাঙ্গেলটা পাবো। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা এই ট্রায়াঙ্গেলের বেস লাইনটা জানি, এরপর পি অ্যাঙ্গেল এবং কিউ অ্যাঙ্গেলও জানি। তাইলে একটা সাইড এবং দুইটা অ্যাঙ্গেল যদি জানা থাকে, বাকিগুলা কি বের করা যায়? এক্স্যাক্টলি। তাইলে আমরা এখানে অ্যাঙ্গেল গুলা দেখালাম, আমি আর ডিটেইলস দেখাচ্ছি না। আচ্ছা এখানে অ্যাঙ্গেলটা বের করা যাবে এখন যদি পি কিউ জানি। জি স্যার। 180, হ্যাঁ 180 মাইনাস পি মাইনাস কিউ করলে এটা পেয়ে যাচ্ছে। তাহলে সবগুলা বের করলাম, সবগুলা অ্যাঙ্গেল জানা এখন। এবার আমরা ওই সাইন ফর্মুলা দিয়ে
লাগবে কি কি বলতো, সাইন ফর্মুলা ইউজ করব কার কার জন্য, মানে কাকে কাকে বের করতে হবে। স্যার পিএ আর কিউএ দুইটা। খুব সিম্পলি বের করা যাবে না, খুব সিম্পলি। জি স্যার। তাহলে আমরা এ পি পেলাম, এ কিউ পেলাম, তাই তো? গুড। তাহলে আমাদের কিন্তু প্রশ্নের ফার্স্ট পোরশন শেষ, যে ওই সার্ভে লাইন দুইটার ডিসটেন্স আমরা বের করতে পারছি। এবার আমরা আসি ওই গ্রাউন্ডের যেটা পয়েন্ট এ ছিল সেটার আরএলটা বের করব, রিডিউসড লেভেল বা এলিভেশন। এটার জন্য আমরা পি পয়েন্ট থেকে আমরা ওই যে ভার্টিক্যাল প্রোফাইল যেটা, আচ্ছা সরি ভার্টিক্যাল প্রোফাইল আমরা একটু পরে আসতেছি, প্রথমে আগে এটা বের করে নিই। পি পয়েন্টের জন্য পি a1 ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস এফ স্কয়ার, এই ফর্মুলাটা কি পরিচিত? পরিচিত স্যার। শিওর না, দেখছো কিনা নাকি আমরা যা বলতেছো? স্যার দেখছি স্যার, করতে বলছি। এই যে আমি একটু দেখাই, এই যে দেখছো ডেরিভেশন আমরা দেখাইছিলাম, এটা বোঝাচ্ছে কিনা? এই যে ও a1, তাইলে এখানে ও হচ্ছে আমার ক্যামেরা স্টেশন আর a1 হচ্ছে তোমার গ্রাউন্ডের করেসপন্ডিং পয়েন্ট, তাই তো নাকি? ও পয়েন্ট হচ্ছে এটা, আর a1 হচ্ছে তোমার ডেটাম পয়েন্টের ইমেজ পয়েন্ট, ডেটাম পয়েন্টের ইমেজ পয়েন্ট, দ্যাট মিন্স a1। তাহলে আমরা যদি আমাদের প্রবলেমের ক্ষেত্রে বলি, ও এর জায়গাতে আমরা পি বসাবো, আর a1 এর জায়গায় যত a1 আছেই, তাহলে এই ফর্মুলাটা আমরা পি a1 দিয়ে লিখতে পারি না? জি স্যার। তাহলে পি a1 ইকুয়ালস টু রুট ওভার এফ স্কয়ার প্লাস এক্স এর জায়গায় কি বসাবো? কে a1, তাই না? জি স্যার। ওকে, তাইলে তাহলে আমরা এক্স এর তো জানি নাকি, পি পয়েন্টের ফটোগ্রাফ থেকে এক্স কত জানি, এফ ও জানা আছে, তাহলে আমরা পি a1 টা বের করে নিলাম। ক্লিয়ার? বুঝছি নাকি? আচ্ছা, এরপরে আসি এবার আমরা এই ভার্টিক্যাল প্রোফাইলটার হেল্প নিব। এই যে ভার্টিক্যাল প্রোফাইল যেটা ফিগার বি, যেটা এখানে এই যে ট্রায়াঙ্গেল পি a1 এবং ট্রায়াঙ্গেল পি ক্যাপিটাল a1, এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল না? সিমিলার ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এই দুইটা ট্রায়াঙ্গেল থেকে আমরা এটা লিখতে পারি কিনা এই রিলেশনটা, এটা হচ্ছে পি a1। এটা কি লেখা যায়? আমি একটু বলি আবার, এটা লিখছে আসলে এভাবে, এই যে ক্যাপিটাল A1, that means a side divided by a side small a1 equals to এই যে p a1 divided by p small a1, বুঝা গেছে? জি স্যার, বোঝা যাচ্ছে। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার আমার। অবশ্যই বলো। হ্যাঁ স্যার চিত্রে মানে যে মেইন চিত্রটার সাথে স্যার দেখা যায় যে পি এ আর হচ্ছে a1 মানে এক্স সিরিয়ালে থাকে, আর উপরে থাকে পি a1 মানে এরকম আর কি, মানে উপরের একটা নিচে হবে আর কি স্যার a1 এর জায়গায়, মানে ক্যাপিটাল এটা এই a1 এর জায়গায় হবে এরকম? আমি বুঝি নাই তোমার প্রশ্নটা। স্যার আমার বইয়ে মনে হয় ভুল ছিল, এখন তো ঠিক আছে স্যার। এইখানে তাই স্যার প্রিন্টিং মিস্টেক হইতে পারে আমার বইয়ে। না এখানে কোনো কনফিউশন আছে কিনা বলো, তাহলে আমি ক্লিয়ার করি। না স্যার ঠিক আছে স্যার এবার। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস মনে রাখবা, হ্যাঁ এই কারণে কিন্তু আমি লিখে রাখছিলাম, এই বইয়ে কিন্তু এই জিনিসটা দেওয়া না। এখানে আসলে এ পয়েন্ট যা আমরা যেহেতু এই টোটাল ডায়াগ্রামটা, এই ডায়াগ্রাম এ, এটা হচ্ছে একটা প্ল্যান ভিউ। এখানে আসলে পি যে কথা পি a1 একই কথা, আমরা কিন্তু প্ল্যান ভিউ থেকে নিচ্ছি আসলে। এই কারণেই আমি কিন্তু এর পাশে a1 টাকেও মেনশন করে রাখছি। এটা শুধুমাত্র সম্ভব যদি আমরা প্ল্যান ভিউ নিই আর কি, বুঝা গেছে?
মানে প্ল্যান ভিউর ক্ষেত্রে বলা যায় যে এ এবং A1 পয়েন্ট হচ্ছে সেম পয়েন্ট। এটা কিন্তু ভার্টিক্যাল প্রোফাইলে বলা যাবে না। ভার্টিক্যাল প্রোফাইলে কি বলা যাবে এ আর A1 সেম পয়েন্ট? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে কোনো আর কনফিউশন আছে নাকি? আরে কিছু না বললে আমি কেমনে বুঝবো রে ভাই? না স্যার। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেলে যেটা নিচ্ছি আমরা A1 ডিভাইডেড বাই স্মল a1 আর হচ্ছে PA1 ডিভাইডেড বাই P স্মল a1 নেওয়া যায় কিনা? স্যার আমরা এবারে- কিউ থেকে নিতে পারতাম না স্যার? কোথায়? স্যার ওই যে vertical আচ্ছা হ্যাঁ, position খুব গুলো। সুন্দর একটা প্রশ্ন করছো। হ্যাঁ, কিউতে নিতে পারতাম কিনা। আচ্ছা, কিউর জন্য কি A1 জানা? না স্যার। আমরা কিউর জন্য আসলে ভার্টিক্যাল প্রোফাইল এরকম পাবো না। কিউর জন্য পাবো শুধু এই যে একটা এই লাইনটা পাবো, যে শুধু এই লাইনটা। দ্যাট মিন্স কিউর জন্য ক্যাপিটাল A এবং A1 সেম পয়েন্ট, জি স্যার, ওয়াই কোঅর্ডিনেটস নাই তো স্যার। তাই না? জি স্যার। হ্যাঁ, সে কারণেই আমরা আসলে পি পয়েন্টেরটা নিচ্ছি। আর যদি হ্যাঁ, তুমি আরেকটা সুন্দর প্রশ্ন করছো, এটা এখানে যদি ওয়াই থাকতো কোনো কারণে, তাহলে আমি আইদার পি তে নিতে পারতাম অথবা কিউ তে নিতে পারতাম। ঠিক আছে? জি স্যার, সেটাই বলছি স্যার। তাহলে এখানে দেখো, এখানে আমরা জানি না কি কি এই ভার্টিক্যাল প্রোফাইল। আমরা আসলে জানি না তোমার এই ক্যাপিটাল এ, হ্যাঁ ক্যাপিটাল এ ক্যাপিটাল A1, দ্যাট মিন্স এটা জানি না আমরা। A1 কি জানি? এই যে ওয়াই থেকে জানি। জানি, তাই না? জি স্যার। তারপরে আর কি লাগতেছে এখানে? PA1 কি জানি? PA1 জানি তো নাকি? জি স্যার, মাত্র বের করলাম। আর PA1 টা জানি? জি স্যার। এটা আসলে ওই যে প্ল্যান ভিউ থেকে PA যে কথা PA1 একই, সেম ডিসটেন্স আসলে প্ল্যান ভিউতে। তাহলে দেখো PA1 জানি, P স্মল a1 জানি, A1 জানি, তাহলে ওখান থেকে A1 টা পাবো না? স্যার এখানে জি, স্যার। পি ক্যাপিটাল A1 এর বিষয়টা একটু ক্লিয়ার করেন স্যার। এখানে PA আর PA1 একই, এই ডিসটেন্সটা একই প্ল্যান ভিউ থেকে। এই কারণে কিন্তু আমরা প্ল্যান ভিউর হেল্প নিচ্ছি। এখন কি ক্লিয়ার? এটা আসলে একটা এভারেজ লেন্থ। আমরা আসলে এখানে যে পি এর লেন্থটা ইউজ করতেছি, এটা হচ্ছে একটা এভারেজ লেন্থ। এটা কিন্তু এক্স্যাক্টলি PA ও না, এক্স্যাক্টলি আবার PA1 ও না, যেহেতু আমরা প্ল্যান নিচ্ছি। এটা হচ্ছে এভারেজ একটা লেন্থ। এই কারণে আমরা ইকুয়াল হবে স্যার এটা? হ্যাঁ, বুঝি নাই। প্ল্যান ভিউ তো অবশ্যই ইকুয়াল। আসলে প্ল্যান ভিউটাতে আমরা কি করতেছি, আমরা দুইটা প্লেনকে, একটা হচ্ছে তোমার PA লাইনটা যে প্লেনে আছে এবং PA1 লাইনটা যে প্লেনে আছে, এই দুইটা প্লেনকে আমরা এভারেজ করতেছি এখন। এই কারণে আমরা প্ল্যান ভিউটা, এখানে প্ল্যান ভিউতে কিন্তু এভারেজটা নিচ্ছি আমরা। এই কারণে আমরা যদি PA বের করতে পারি, সেটাকে আমরা PA1 হিসেবে ইউজ করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে এভারেজ একটা প্লেন। বুঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এবার আসি এখানে। আচ্ছা, আমি বাকিটা দেখাবো না, তোমাদের জিজ্ঞেস করি পারো কিনা। আচ্ছা, আমরা যদি A1 টা যদি বের করতে পারি এবং এই ইনফরমেশন যদি আমাদের জানা থাকে, এলিভেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট এক্সিস, তাইলে কিভাবে আমরা এই A পয়েন্টের আরএলটা পাবো, ক্যাপিটাল A পয়েন্টের, বলো তো? RL of P plus A. দুইটা অ্যাড করার পর যোগ করে দিলে তাইলে দেখো, ইনস্ট্রুমেন্ট এক্সিস মানে হচ্ছে তোমার এটা, তাই না? জি স্যার।
তাহলে এটার আরএল জানি, এটার সাথে আমরা জাস্ট এটা যোগ করে দিলে a1 টা যোগ করে দিলে a পয়েন্টের আরএলটা পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, স্যার এখানে স্যার আরেকটা কারেকশন ফ্যাক্টর একটা ছিল মনে হয়, হ্যাঁ বলো কোথায় কারেকশন ফ্যাক্টর? এলিভেশন বের স্যার একটা ও সি আচ্ছা অ্যাড আচ্ছা, করা না হয় না, এলিভেশন বের সি করার সময়। যেহেতু দেওয়া নাই তো সেজন্য ইউজ করতেছি না। আচ্ছা স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা বলো এই প্রবলেমে, তাহলে আমরা পরের এক্সাম্পলে যাব। এখানে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? না স্যার আর মনে হয় না এসে বুঝছি স্যার। আচ্ছা, এবার আমরা একটা বড় প্রবলেমে যাব। এই প্রবলেমটা প্রায় সময় দেখবা যে তোমরা আসে আর কি পরীক্ষায়। এটা হচ্ছে ফ্লাইট ম্যাপিং এর উপর একটা প্রবলেম। আমি বাকিগুলো দেখাচ্ছি না, যে বাকিগুলো খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা দিয়ে প্রবলেমগুলো সলভ করা হয়েছে, এই কারণে আমি ওই প্রবলেমগুলো দেখাচ্ছি না। তো এখানে কিসের একটা সাউন্ড শুনতে পাচ্ছি আমি? কার মাইক্রোফোনটা আনমিউট করা আছে এখানে? আচ্ছা দেখো, এই প্রবলেমটা অনেক বড় একটা প্রবলেম। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? হ্যালো, আচ্ছা একটু রেসপন্স করি, আর না আমি বুঝতেছি না আসলে আমার কথা শোনা যাচ্ছে কিনা। An area 30 কিলোমিটার লং ইন দা নর্থ সাউথ ডিরেকশন, আমরা যদি এটাকে নর্থ সাউথ ধরি, and 24 কিলোমিটার ইন দা ইস্ট ওয়েস্ট ডিরেকশন, এবং আমরা এটাকে ইস্ট ওয়েস্ট ধরলাম, তাইলে এটা হচ্ছে তোমার 30 আর এদিকে হচ্ছে 24 কিলোমিটার, তাহলে এটা একটা প্লট। An area 30 কিলোমিটার লং, তাহলে এটা হচ্ছে তোমার লেন্থ, আর এটা হচ্ছে তোমার উইডথ প্লটের। An area 30 কিলোমিটার লং ইন দা নর্থ সাউথ ডিরেকশন and 24 কিলোমিটার ইন দা ইস্ট ওয়েস্ট ডিরেকশন ইজ টু বি ফটোগ্রাফ। তাহলে এই টোটাল এরিয়াটা আমার ফটোগ্রাফের মাধ্যমে কভার করতে হবে উইথ এ লেন্স হ্যাভিং 30 সেন্টিমিটার ফোকাল লেন্থ, এবং যে ক্যামেরাটা আমরা ইউজ করব সেই ক্যামেরা লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে এফটাও দেওয়া আছে। For the purpose of constructing a mosaic, the photograph size is 20 centimeter into 20 centimeter. তাহলে একটা ফটোগ্রাফ দেওয়া আছে, এই টোটাল প্লটের না, এটা হচ্ছে জাস্ট এখানে যে ফটোগ্রাফ গুলো আমরা নিব, ওই একটা সিঙ্গেল ফটোগ্রাফের সাইজ দেওয়া আছে। টোটাল এরিয়াটাকে তো কভার করার জন্য অনেকগুলো ফটোগ্রাফ লাগবে, তো যে ফটোগ্রাফ গুলো আমরা তুলবো সেই ফটোগ্রাফের সাইজ হচ্ছে তোমার 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। The average scale is to be 1:12,000 effective at an elevation of 400 meter above datum. That means গ্রাউন্ড থেকে ডেটামটা 400 মিটার নিচে। আমি আবার বলি, যদি এটাকে গ্রাউন্ড ধরি, এটা যদি গ্রাউন্ড হয় আর এটা যদি ডেটাম লেভেল হয়, বলা হচ্ছে কি গ্রাউন্ড একটা স্কেল ইজ টু বি ফটোগ্রাফের সাথে গ্রাউন্ডের সাথে একটা স্কেল, সেই স্কেলটা হচ্ছে কি 12,000 মিটার, 12,000 আর ফটোগ্রাফের গ্রাউন্ডের 12,000 মিটার ইকুইভ্যালেন্ট টু ফটোগ্রাফের 1 মিটার। ক্লিয়ার? স্কেলটা কি বোঝা গেছে? গ্রাউন্ডে যে ডিসটেন্সটা 12,000 মিটার,
সেটা ফটোগ্রাফে হচ্ছে 1 মিটার। বুঝা গেছে? এবং বলা হচ্ছে কি ইট ইজ ইফেক্টিভ এট অ্যান এলিভেশন অফ 400 মিটার অ্যাবাভ ডেটাম। দ্যাট মিন্স এই স্কেলটা গ্রাউন্ডের জন্য প্রযোজ্য আর কি। তাহলে ওই গ্রাউন্ডটা ডেটাম থেকে কত উপরে? 400 400 মিটার। তাইলে আমার এই ডিসটেন্সটা হচ্ছে কত? 400 মিটার, তাই না? জি স্যার। এই 400 মিটারটা হচ্ছে আমার আসলে স্মল এইচ। আর ক্যাপিটাল এইচটা মনে আছে কার কার মধ্যে? ক্যাপিটাল এইচ ক্যামেরা স্টেশন থেকে ডেটাম ডেটাম কেমন? এন্ড এক্সপোজার স্টেশন। এটা তো সরি, এটা হচ্ছে এইচ মাইনাস স্মল এইচ, জি স্যার তাই না? হ্যাঁ। আর আমরা যদি টোটাল এইচ নিতাম ডেটাম থেকে একদম লাইন ভাই তাহলে স্মল এইচ এর ভ্যালু দেওয়া আছে কত? 400 মিটার। আর স্কেলটা দেওয়া আছে গ্রাউন্ডের সাথে ফটোগ্রাফের একটা স্কেল দেওয়া আছে এভারেজ স্কেল। এরপর বলা হচ্ছে কি ওভারল্যাপ ইজ টু বি এট লিস্ট 60% এন্ড দ্য সাইড ল্যাপ ইজ টু বি এট লিস্ট 30%। এটা কি বুঝলাম? এটা হচ্ছে তোমার লংগিটিউডিনাল ওভারল্যাপ। লংগিটিউডিনাল ওভারল্যাপ হচ্ছে তোমার 60% এট লিস্ট, আর লেটারাল ওভারল্যাপ হচ্ছে দ্যাট মিন্স সাইড ল্যাপ ওভারল্যাপ হচ্ছে তোমার এট লিস্ট 30%। এটাও দেওয়া আছে। এন্ড ফ্লাইট লাইনটাকে আমরা সেট করব কোন বরাবর? নর্থ সাউথ ডিরেকশন বরাবর, তাই না? The flight lines are to be laid out in a north south direction on an existing map. Existing map means is to 60,000. তাহলে ফ্লাইট ম্যাপেরও কিন্তু একটা স্কেল দেওয়া আছে ম্যাপের সাথে ফটোগ্রাফের। তাহলে ম্যাপে যেটা 60,000 এটা দ্বারা কি বুঝলাম? দা টু আউটার ফ্লাইট লাইন। তাহলে আউটার ফ্লাইট লাইন মানে কি? এটা একটা আউটার ফ্লাইট লাইন আর এই পাশে একটা আউটার ফ্লাইট লাইন। তো বলা হচ্ছে কি দা টু আউটার ফ্লাইট লাইনস আর টু কোইনসাইড উইথ দা ইস্ট এন্ড ওয়েস্ট বাউন্ডারিজ অফ দ্য এরিয়া। তাহলে ইস্ট এন্ড ওয়েস্ট বাউন্ডারিজ মানে কি? এই পয়েন্ট এবং এই পয়েন্ট। বলা হচ্ছে কি যে আউটার ফ্লাইট লাইনগুলা এই যে ইস্ট ওয়েস্ট বাউন্ডারির ইস্ট ওয়েস্ট বাউন্ডারির কি থাকবে? বাউন্ডারি পয়েন্টে থাকবে আর কি আউটার ফ্লাইট লাইন গুলা। তাহলে এই পাশের আউটার ফ্লাইট লাইন হচ্ছে এটা এবং এই পাশের আউটার ফ্লাইট লাইন হচ্ছে এটা। দ্যাট মিন্স এটা সিম্পলি যদি আমরা বলি যে ফার্স্ট ফ্লাইট লাইন এবং লাস্ট ফ্লাইট লাইনটাকে এমন ভাবে সেট করতে হবে যাতে করে ওই দুইটা ফ্লাইট লাইন এই যে ইস্ট ওয়েস্ট ডিরেকশনের বাউন্ডারি বরাবর থাকে। ক্লিয়ার? এটা কি বুঝছি? স্যার স্কেলিং তার একবার একটু বলবেন? আচ্ছা এখানে দুইটা স্কেল, তাই না? এই প্রথমে এই স্কেলটা বুঝছি কি না? এটা হচ্ছে আসলে গ্রাউন্ডের জি, স্যার। সাথে ফটোগ্রাফের জন্য এই স্কেলটা ইউজ করব আমরা স্যার, গ্রাউন্ডের সাথে ফটোগ্রাফ, আর এই স্কেলটা ইউজ করব হচ্ছে ফ্লাইট ম্যাপের সাথে ফটোগ্রাফ। ফ্লাইট ম্যাপের সাথে ফটোগ্রাফ, বুঝা গেছে? এখানে বেসিক্যালি তিনটা জিনিস, একটা হচ্ছে ফটোগ্রাফ, একটা হচ্ছে ফ্লাইট ম্যাপ। ফ্লাইট ম্যাপকে বোঝার সুবিধার্থে ধরে নাও এটা একটা ড্রয়িং পেপার। আর থার্ড ওয়ান হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ডের যে প্লেনটা বা এরিয়াটা। এখন ক্লিয়ার? তাহলে আমরা এই দুইটার জন্য একটা স্কেল ইউজ করব, এই দুইটার জন্য একটা স্কেল ইউজ করব।
বুঝা গেছে এখন? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে বের করতে হবে কি ডিটারমাইন দ্য ডেটা ফর দ্য ফ্লাইট প্ল্যান। তাহলে ফ্লাইট প্ল্যানিং এর জন্য যত ধরনের ডেটা লাগবে সবগুলো আমাকে বের করতে হবে। তাহলে প্রবলেম স্টেটমেন্টটাকে আমরা বুঝতে পারলাম কি কি দেওয়া আছে, এট লিস্ট কি কি ডেটা বের করতে হবে সেটা আমরা পরে দেখতেছি, কিন্তু ইনফরমেশন যেগুলো দেওয়া আছে এগুলোকে আমরা বুঝতে পারছি নাকি? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। এখানে এত নয়েজ হচ্ছে কেন আমি বুঝলাম না। আচ্ছা, তাইলে প্রথমে আমরা একটু ওভারভিউ দিই যে এই প্রবলেম আসলে আমাদের কি কি বের করতে হবে। প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এইচ, ক্যাপিটাল এইচটা কত, এটা হচ্ছে আমার ফ্লাইং হাইট, এই এইচটা বের করতে হবে। এরপর আমরা বের করব হচ্ছে তোমার দুইটা ফ্লাইট লাইনের মধ্যে কি কি বের করতে হবে তার একটা ওভারভিউ বলি আমি। দুইটা ফ্লাইট লাইন, এটা একটা ফ্লাইট লাইন, এটা একটা ফ্লাইট লাইন, এটা ধরো ফ্লাইট লাইন নাম্বার 1, এটা ফ্লাইট লাইন নাম্বার 2। এই দুটা ফ্লাইট লাইনের মধ্যে উইডথ কতটুকু, ঠিক আছে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। আবার অ্যালং দা লেন্থ, লেন্থ বরাবর মিন্স সেটা হচ্ছে তোমার নর্থ সাউথ ডিরেকশন। লেন্থ বরাবর আমরা এই পয়েন্টে একটা ফটোগ্রাফ নিলাম, আবার কতটুকু ডিস্টেন্সে গিয়ে আমরা আরেকটা ফটোগ্রাফ নিব, এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। আমি আবার বলি, এই পয়েন্টে একটা ফটোগ্রাফ তুললাম, আবার একটা ডিস্টেন্সে গিয়ে, দ্যাট মিন্স একটা পার্টিকুলার টাইম পরে একটা পার্টিকুলার ডিস্টেন্সে গিয়ে তারপর সেকেন্ড ফটোগ্রাফ আবার তুলবো। তাহলে ফার্স্ট ফটোগ্রাফ তোলা থেকে সেকেন্ড ফটোগ্রাফ তোলা পর্যন্ত যে ডিস্টেন্স সেটাও আমাদের বের করতে হবে। এরপর আরেকটা জিনিস, স্যার এটা বি না, ক্যাপিটাল বি না স্যার এটা? হ্যাঁ ওটা আমরা আস্তে আস্তে আমরা বলবো, ডিটেইলস বলবো। আমি আপাতত একটা ওভারভিউ দিচ্ছি আর কি কি বের করতে হবে ইনফরমেশন। এরপর আমরা বের করব হচ্ছে কি আমার কয়টা ফ্লাইট লাইন লাগবে, নাম্বার অফ ফ্লাইট লাইন, এফএল, আমরা যদি এফএল বলি নাম্বার অফ ফ্লাইট লাইন, এটা বের করতে হবে। তারপর বের করতে হবে নাম্বার অফ ফটোগ্রাফ, তাইলে কি কি এই পাঁচটা জিনিস বেসিক্যালি বের করতে হবে। ফ্লাইং হাইট বের করতে হবে, দুইটা ফ্লাইট লাইনের মধ্যে উইডথ কতটুকু মেইনটেইন করতে হবে সেটা বের করতে হবে, এবং একটা ফটোগ্রাফ থেকে আরেকটা ফটোগ্রাফ তোলার মধ্যবর্তী ডিসটেন্সটা কত সেটা বের করতে হবে, এবং নাম্বার অফ ফ্লাইট লাইন, কয়টা ফ্লাইট লাইন লাগবে সেটা বের করতে হবে, এবং নাম্বার অফ ফটোগ্রাফ কত সেটা বের করতে হবে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। তাহলে জি স্যার বুঝতে পারছি। কয়টা ইনফরমেশন, 1 2 3 4 5, পাঁচটা ইনফরমেশন বেসিক্যালি বের করতে হয় এই ধরনের প্রবলেমে। এবং এখানে এই দুইটা কেসের ক্ষেত্রে একটু বলি, এই যে ফ্লাইট লাইনের উইডথ এবং দুইটা এক্সপোজার স্টেশন বা এক্সপোজার পয়েন্টের ডিসটেন্স, এই দুইটা কেস বের করার সময় প্রথমে আমাদেরকে থিওরিটিক্যাল ডিসটেন্সটা বের করে নিতে হয়, থিওরিটিক্যাল ডিসটেন্স, এরপর আমরা অ্যাকচুয়াল ডিসটেন্সটা পাবো। এই দুইটা কেসের ক্ষেত্রে এই কাজটা আমাদের করতে হবে যে প্রথমে আমরা থিওরিটিক্যাল ডিসটেন্স বের করে নিব, এরপর আমরা অ্যাকচুয়াল ডিসটেন্সটা বের করে নিব। ঠিক আছে, এবার আমরা তাহলে প্রবলেমটা শুরু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে ফ্লাইং হাইট। ফ্লাইং হাইটটা এখানে যেভাবে দেওয়া আছে এভাবে করা যায়, অথবা আমরা যেটা শিখে আসছি f ডিভাইডেড বাই ক্যাপিটাল H মাইনাস H ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই কত, গ্রাউন্ডের স্কেলটা কত ছিল, 12,000 না? এই রিলেশনটা কি বুঝছি আমরা, স্কেল রিলেশনশিপ? জি স্যার। স্কেলের। এটা কি পরিচিত নাকি ফর্মুলাটা? জি স্যার। ওকে, স্কেল রিলেশনশিপ। এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু, জি স্যার। হ্যাঁ এটা হচ্ছে আমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এক্স্যাক্টলি, হ্যাঁ এটা জানতে চাচ্ছিলাম, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড।
এই কারণে আমরা s মাইনাস h ইউজ করতেছি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা ক্যাপিটাল H টা কত পাবো বলো তো? হিসাব অনুযায়ী আমরা এখানে সব জানি, f ও জানি, স্মল h জানি। স্মল h কোনটা? 400 400 হ্যাঁ, f ও জানি আমরা, ওখান থেকে h টা পাবো আমরা, এই যে এটা, এই 4000 মিটার হাইট অ্যাবাভ ডেটাম। এটাই না ছিল ক্যাপিটাল H নাকি? ফ্লাইং জি হাইট, স্যার। হ্যাঁ ফ্লাইং Flying height. হাইট, হ্যাঁ ফ্লাইং হাইট অ্যাবাভ ডেটাম, এটাই তো ছিল ক্যাপিটাল H, তাই না? জি ফ্লাইং হাইট অ্যাবাভ ডেটাম, দ্যাট মিন্স এটাই ছিল ক্যাপিটাল H। তাহলে এই 4000 মিটার যেটা, সেটাই হচ্ছে আমার ক্যাপিটাল H। ক্যাপিটাল H বলতেছি আমরা কি রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু ডেটাম, তাই না? জি স্যার। তাহলে স্যার। উইথ রেসপেক্ট টু ডেটাম ফ্লাইং হাইটটা হচ্ছে তোমার 4000 মিটার, আর আমাদের এখানে যেটা লাগবে আসলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেই ফ্লাইং হাইটটা কত? আমরা এটাকে যদি বুঝার সুবিধার্থে আমরা HG দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। দ্যাট মিন্স H মাইনাস H আর কি, ক্যাপিটাল H মাইনাস স্মল h। জি স্যার। তাহলে সেটা কত? মানে ফ্লাইং হাইট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটা কত? 3600 এক্স্যাক্টলি। এটা কি বুঝছি নাকি? 3600 না? হ্যাঁ লিখতেছি তো, 4000 থেকে 400 বাদ দিব আর কি, তাই না? জি স্যার। অর্থাৎ এই কোয়ান্টিটিটা বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা ফ্লাইং হাইটটা জানি উইথ রেসপেক্ট টু ডেটা এন্ড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমরা আসি, ওই যে দুইটা কেস বলছিলাম না, এবার আমরা একটা কেসে ঢুকতেছি। তাহলে কেসের ক্ষেত্রে শর্ত কি ছিল? প্রথমে থিওরিটিক্যাল ডিসটেন্স বের করব, তারপর আমরা অ্যাকচুয়াল ডিসটেন্সটা পাবো। কেন থিওরিটিক্যালটা বের করে নিচ্ছি প্রথমে, কেন অ্যাকচুয়ালটা বের করতে হয়, এটা আমরা প্রবলেম দেখলেই বুঝতে পারবো। তাহলে প্রথমে আসি থিওরিটিক্যাল গ্রাউন্ড স্পেসিং অফ ফ্লাইট লাইন। এটাই তো আমি এই কথাটা বলছিলাম, তাই না? দুইটা ফ্লাইট লাইনের মধ্যে উইডথটা কত বা স্পেসিংটা কত, তাই না? দুইটা ফ্লাইট লাইনের মধ্যে স্পেসিং কত বা উইডথটা কত, সেই জিনিসটা আমরা এখন বের করব থিওরিটিক্যালি। দ্যাট মিন্স ফর্মুলা ইউজ করে জাস্ট। আচ্ছা, এই ফর্মুলার সাথে কি আমরা পরিচিত? জি স্যার, সাইড ল্যাব। এক্স্যাক্টলি, এটা হচ্ছে সাইড ল্যাবের ক্ষেত্রে এরকম এক্স্যাক্টলি এরকম আরেকটা ফর্মুলা দেখছি না আমরা, এল দিয়ে। আমি একটু দেখাই, এই জি স্যার, এল স্যার পিএল হবে পিএল স্যার। হবে। এই যে দেখছো না? জি স্যার। ওকে, ওই ফর্মুলাগুলো এখন আমি কাজে লাগাবো, তাহলে আমি থিওরিটিক্যাল ডিসটেন্স গুলো পেয়ে যাব। তাহলে এই ফর্মুলার কোনটা কি প্রথমে সেটা বুঝে নেই একটু। আচ্ছা, এখানে পিডব্লিউ যেটা, সেটা হচ্ছে সাইড ল্যাবের পার্সেন্টেজটা কত। তাহলে সাইড ল্যাবের পার্সেন্টেজটা কত ছিল প্রশ্নে? 30%। তাহলে 30% মানে এখানে কত বসবে? 0.3। আচ্ছা, আর স্মল এস হচ্ছে স্কেল। জি স্কেলটা বের করতে হবে এখন আমাদের। আর এই ডব্লিউটা কি? স্মল ডব্লিউটা হচ্ছে উইডথ অফ দা ফটোগ্রাফ। উইডথ অফ দা ফটোগ্রাফ, আমরা অলরেডি ফটোগ্রাফের সাইজটা জানি 20 বাই 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। তাইলে ফটোগ্রাফের উইডথটা কত? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। তাহলে আমরা পিডব্লিউ জানি, স্মল ডব্লিউ জানি, এসটা বের করতে হবে। তাহলে এই স্কেলটা পাবো কিভাবে? ওই স্কেলের জন্য আমি আবার ওই এফ বাই এইচ অথবা এইচ বাই এফ যে কোনো ভাবেই লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে খুবই সিম্পল, আমরা এই এইচ মানে হচ্ছে আসলে এইচ জি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আমরা এখন আমাদের যেহেতু গ্রাউন্ডের স্কেল দেওয়া আছে, আমি আবার বলি এখানে কিন্তু দুইটা স্কেল দেওয়া ছিল, আমি কিন্তু প্রথমেই ক্লিয়ার করে নিয়েছিলাম, একটা গ্রাউন্ডের রেসপেক্টে আর একটা হচ্ছে ফ্লাইট ম্যাপের রেসপেক্টে। ক্লিয়ার? স্যার। তো যেহেতু গ্রাউন্ডের রেসপেক্টে স্কেলটা দেওয়া আছে, সুতরাং ফ্লাইং হাইটটা কনসিডার করতে হবে কিসের রেসপেক্টে? গ্রাউন্ডে। আমরা ফ্লাইং হাইটটাও নিব হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে। এক্স্যাক্টলি। তাহলে সেক্ষেত্রে এইচটা কত? একটু আগে বের করে রাখছিলাম, এইচটা কত? 3600 3600। হ্যাঁ, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হচ্ছে 3600।
তাহলে 3600 মিটার বসালাম, এফটা তো জানি 30 সেন্টিমিটার, তাহলে এখান থেকে 120। তাহলে এখন স্কেলটা আমরা আসলে কি বুঝছি বলতো, এটা কিন্তু মিটারে বলতেছি আর এটা বলতেছি আমরা সেন্টিমিটারে। তাহলে এখানে ক্যাপিটাল এইচটা হচ্ছে গ্রাউন্ড করেসপন্ডিং আর এফটা হচ্ছে তোমার কি ফটোগ্রাফ করেসপন্ডিং না? জি স্যার। জি স্যার। তাইলে আমরা কি এভাবে বলতে পারি যে গ্রাউন্ডের 3600 মিটার ইকুইভ্যালেন্ট টু যদি ফটোগ্রাফের 30 সেন্টিমিটার হয়, তাইলে ফটোগ্রাফের 1 সেন্টিমিটার ইকুয়ালস টু গ্রাউন্ডের 120 মিটার কি বলা যায়? জি স্যার বলা যায়। দ্যাট মিন্স এই ইনফরমেশন এই স্টেটমেন্টটা কি বলা যায় কিনা? জি স্যার। মানে 30 সেন্টিমিটারের জন্য যদি 3600 মিটার হয়, 1 সেন্টিমিটারের জন্য কত মিটার হবে? ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। তাহলে এখান থেকে আমরা এস সমান কত পাচ্ছি? 120। স্মল ডব্লিউ জানি, পিডব্লিউ জানি, ডব্লিউটা বের করবো এখন। এই যে 1680, এই ডব্লিউটা কি আসলে বলতো? এটা হচ্ছে থিওরিটিক্যাল উইডথ বিটুইন ফ্লাইট লাইনস অর স্পেসিং, এবং এটা হচ্ছে গ্রাউন্ডে। এই ডিসটেন্সটা কোথায় পাচ্ছি যে আমরা? গ্রাউন্ডে। তাহলে আমরা এটা রেসপেক্টে ফটোগ্রাফে কিভাবে পাইতে পারি বলতো? স্কেল তো জানা। হ্যালো, 120 দিয়ে ভাগ দিলে হইব। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এখানে আসলে ডব্লিউ বলতে এটা বলার কারণ হচ্ছে কি, ক্যাপিটাল ডব্লিউ দিয়ে আমরা গ্রাউন্ডের ডিসটেন্সটাকে রিপ্রেজেন্ট করতেছি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে সেটা। স্মল ডব্লিউ হচ্ছে ফটোগ্রাফের উইডথ, স্মল ডব্লিউ হচ্ছে ফটোগ্রাফের উইডথ। দ্যাট মিন্স ফটোগ্রাফের এই উইডথ দিয়ে আমরা গ্রাউন্ডের কতটুকু উইডথ কভার করতে পারবো along the lateral direction, along the width direction, along the east west direction। আমি কি বুঝাইতে পারলাম? দ্যাট মিন্স একটা ফটোগ্রাফের 20 সেন্টিমিটার উইডথ দিয়ে, একটা ফটোগ্রাফের 20 সেন্টিমিটার উইডথ দিয়ে আমরা গ্রাউন্ডের কতটুকু উইডথ কভার করতে পারবো, ইফেক্টিভ উইডথ, সেটাই হচ্ছে আমার 1680। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। এবং এটাই হচ্ছে এক্স্যাক্টলি থিওরিটিক্যাল গ্রাউন্ড স্পেসিং অফ দ্য ফ্লাইট লাইন বিটুইন টু ফ্লাইট লাইন। তাহলে থিওরিটিক্যাল ডব্লিউটা বুঝছি, এখন আমাদের অ্যাকচুয়াল ডব্লিউটা বের করতে হবে। আচ্ছা, অ্যাকচুয়ালটা কেন? স্যার এটা মিটার আসলো কিভাবে স্যার? বুঝি নাই। মিটার স্যার উইডটা স্যার মিটার আসলো কিভাবে স্যার? 1680 মিটার, সেখানে উইডথ স্যার একবার 20 সেন্টিমিটার, তো এখানে আবার মিটার স্যার, এটা হিসাব করে দেখো বুঝলাম না, না হিসাবটা হিসাব করে দেখো না কত আসে। 1 সেন্টিমিটার সমান 120 মিটার, এটা গুণ করছি 120 মিটার। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি এবার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, থিওরিটিক্যালটা আমরা করলাম, এরপর আমরা অ্যাকচুয়ালের দিকে যাব। আচ্ছা, অ্যাকচুয়ালটা কেন দরকার হবে সেটা আমরা একটু বুঝি আগে। আচ্ছা, এটার পর আমাদের যে জিনিসটা বের করতে হবে, নাম্বার অফ ফ্লাইট লাইন রিকোয়ার্ড। তাহলে এখন যে উইডথটা পাইলাম আমরা, দুইটা ফ্লাইট লাইনের মধ্যে স্পেসিং তো জানি এখন থিওরিটিক্যালি, তাই না? দুইটা ফ্লাইট লাইনের মধ্যে স্পেসিং কত সেটা আমরা থিওরিটিক্যালি জানি। তাহলে যদি আমরা জানি, তাহলে আমরা কিন্তু আরেকটা জিনিস বের করতে পারবো যে আমার টোটাল প্লটটাকে যদি আমরা ফটোগ্রাফের মাধ্যমে কভার করতে চাই, তাহলে আমাকে কয়টা ফ্লাইট লাইন দরকার হবে, সেটা হচ্ছে আমার নাম্বার অফ ফ্লাইট লাইন রিকোয়ার্ড। এটাও কিন্তু আমার থিওরিটিক্যাল। তাহলে দ্য নাম্বার অফ ফ্লাইট লাইন ইজ গিভেন বাই, এই ইকুয়েশন থেকে আমরা জানি, এটাও কিন্তু আমরা দেখেছিলাম, জি স্যার। মনে পড়ে? আমরা একটা জি স্যার। ডেরিভেশনে দেখাইছিলাম, হ্যাঁ লাস্টে। তাহলে এখানে n2টা কি? n2 হচ্ছে তোমার নাম্বার অফ ফ্লাইট লাইন, n2 হচ্ছে কি নাম্বার অফ ফ্লাইট লাইন। আর l2টা কি? l2 হচ্ছে তোমার ইস্ট ওয়েস্ট ডিরেকশন বা প্লটের উইডথটা কত, প্লট টোটাল এরিয়ার উইডথটা কত সেটা l2। আর pw হচ্ছে আমার কি, সাইড ল্যাব, s স্কেল অলরেডি সবই জানি আমরা, w জানি। দ্যাট মিন্স আমরা আসলে এই জায়গাতে সিম্পলি w বসালে হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। এই ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারি, L2 / W + 1।
তাহলে এখানে L2 কত, ইস্ট ওয়েস্ট ডিরেকশনে কত ছিল প্লটের লেন্থ 24 কিলোমিটার। মনে আছে কিনা? এই যে, তাই না? তাহলে 24,000 মিটার। আর ডব্লিউ জানি 24 কিলো না স্যার? 24 কিলো। হ্যাঁ 24 কিলোমিটার, ওখান থেকে মিটারে নিলাম আর কি। তারপর আমরা উইথটা জানি, উইথটা বসালাম। তাহলে ওখান থেকে এখানে একটা বোঝার বিষয় আছে। আচ্ছা প্রথমে এটা নিউমেরিক্যালি কত আসে বলো তো? 15.2। 15.2 স্যার। মানে নিউমেরিক্যালি আমরা পাচ্ছি এত। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, আমরা কি 15.2 রাখবো নাকি 15 এ নিয়ে আসবো নাকি 16 এ যাব? তিনটা অপশন। 16 এ যাব। কেন যাব? কেন আর আমরা last 15 এ যাব না? বা কেন আমরা 15.2 রাখবো না? স্যার আমরা তো 0.2 মানে ছবি তুলতে পারবো না, আমরা তুললে তো একটা ফুল ছবি তুলতে হবে। আচ্ছা আমার টাইটেলটা কি ছিল? নাম্বার অফ ফ্লাইট লাইন। কয়টা ফ্লাইট লাইন? তাহলে এক্ষেত্রে অবশ্যই আনসারটা ইন্টিজার আসতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এটা বুঝছি কিনা, মানে নাম্বারটা ইন্টিজার আসতে হবে। জি স্যার। স্যার তাহলে নাম্বারটা যদি ইন্টিজার আসতে হয় তাহলে একটা কেস ছিল 15.2, তাহলে ডেফিনেটলি সেটা হবে না। তাহলে আইদার আমাকে 15টা নিতে হবে অথবা 16টা নিতে হবে। কোনটা নিব? 16। কেন নিব? স্যার 15 নিলে কিছু অংশ আমাদের স্যার আনকভারেজ থাকি যাবে। ব্যাপারটা হিসাব করার জন্য স্যার, সাইড ল্যাবটা যদি স্যার এখানে অ্যাড এক্স্যাক্টলি, করা যেতে পারে সেজন্য। কারণ আমার লাস্ট ফ্লাইট লাইনটা যেহেতু বাউন্ডারিতে পড়ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে যদি আমি একটা এক্সট্রা যদি না নিই, দেখ একটা এক্সট্রা না আসলে, মানে আমি যদি এটাকে হায়ার রাউন্ড আপ না করি, হায়ারলি যদি রাউন্ড আপ না করি, তাহলে আমার ওই সাইড ওভারল্যাপ কম হওয়ার কারণে কিছু এরিয়া মিসিং হইতে পারে। ক্লিয়ার? জি স্যার। যার কারণে আমি এই 15.2টা 16 এ নিয়ে গেলে সবচেয়ে বেশি সেফ থাকবো। ঠিক আছে? তাহলে এখন দেখো, আমি যেটা স্পেসিং পেয়েছিলাম, স্পেসিংটা বেসিক্যালি ছিল এটার করেসপন্ডিং, 15.2 এর করেসপন্ডিং। কিন্তু আমাকে এক্স্যাক্টলি নিতে হবে আসলে এই 16টা ফ্লাইট লাইনের করেসপন্ডিং। বুঝা গেছে? জি স্যার। এই কারণেই আমার এখন যেটা বের করবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাউন্ড স্পেসিং অফ ফ্লাইট লাইন। অ্যাকচুয়াল গ্রাউন্ড স্পেসিং অফ ফ্লাইট লাইন, দ্যাট মিন্স বিটুইন টু ফ্লাইট লাইন। সেটা কিভাবে বের করবো বলো তো এখন? তাহলে আমি জানি যে আমার ইস্ট ওয়েস্ট ডিরেকশন বরাবর কয়টা ফ্লাইট লাইন লাগবে। তাহলে ইস্ট ওয়েস্ট ডিরেকশন বরাবর আমরা লেন্থটা কত জানি, দ্যাট মিন্স উইডথ জানি, এবং নাম্বার অফ ফ্লাইট লাইন কয়টা সেটা জানি। তাহলে স্পেসিংটা বের করা যাবে না? জি স্যার। কিভাবে? উইডথ ডিভাইডেড বাই নাম্বার অফ ফ্লাইট লাইন। নাম্বার। তাহলে আমরা স্পেসিংটা পেয়ে যাব। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্পেসিং। তাহলে এখানে তো 16 হবে নিচে। হ্যাঁ হ্যালো, কি জানি বলতেছিলা? আর এনটা 16 হবে না? বস এখানে তো ভুল হয়েছে তাইলে। না ঠিক আছে বুঝছি, আমি একটা জিনিস মিস করছিলাম এখানে। আচ্ছা ওটাতে পরে যাই আমরা। এখানে নাম্বার অফ ফ্লাইট লাইন হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ ফ্লাইট লাইন কয়টা লাগতেছে আমার? 16টা না? জি স্যার। তাহলে 16টা যদি ফ্লাইট লাইন লাগে, স্ট্রিপ কয়টা পাবো? স্ট্রিপ, আচ্ছা এটা একটু আমি একে দেখাই। 15টা না স্যার? তাহলে বুঝতে পারবা, দাঁড়াও একটু দেখাচ্ছি আমি আগে। এটা একটা স্ট্রিপ, এটা একটা স্ট্রিপ। তাহলে এখানে কয়টা স্ট্রিপ বলো তো? 2টা স্যার। এই যে এটা একটা স্ট্রিপ, এটা একটা স্ট্রিপ, তাই না? আর ফ্লাইট লাইন কয়টা? 2টা। ফ্লাইট লাইন তিনটা। তিনটা, হ্যাঁ। দ্যাট মিন্স ফ্লাইট লাইন যতটা হবে তার চেয়ে একটা কম হবে কি? কম স্ট্রিপ। হবে। জি স্যার, বুঝছি স্যার। তাহলে 16টা যদি আমার নাম্বার অফ স্ট্রিপ। ফ্লাইট লাইন হয়, আর স্ট্রিপ হবে কয়টা? 15টা।
15টা এক্স্যাক্টলি। 15টা স্যার, হ্যাঁ একটা 15টা। কম হবে। তাইলে আমরা এদিকের ডিসটেন্সটা জানি কত, 24,000 মিটার, এবং আমরা স্ট্রিপ জানি কয়টা, 15টা। স্যার 15টা। আমি জাস্ট এভাবে একটু দেখানোর চেষ্টা করি, মানে এভাবে 1 2 3 4 5 এভাবে এভাবে কয়টা, 15টা না? 15টা স্যার। তাহলে 15 দিয়ে যদি আমি 24,000 জি কে ভাগ স্যার। দিই, তাহলে আমি এই স্পেসিংটা পাবো না? স্যার তাহলে এখন হ্যাঁ কি স্যার, বুঝছি পাবো। কেন কেন 16 দিয়ে ভাগ না দিয়ে 15 দিয়ে ভাগ দিলাম। এখানে আসলে 16 হচ্ছে নাম্বার অফ ফ্লাইট লাইন আর 15 হচ্ছে নাম্বার অফ স্ট্রিপ। জি স্যার, ক্লিয়ার স্যার। কারণ আমার আসলে মেইন লাগবে হচ্ছে আসলে এই ডিসটেন্সটা, অ্যাকচুয়াল ডিসটেন্স। আমার কিন্তু মেইন টার্গেট ছিল সেটাই, অ্যাকচুয়াল উইডথ অর অ্যাকচুয়াল ডিসটেন্স। ক্লিয়ার এখন? তাহলে আমি যদি একটা জি স্ট্রিপে স্যার। আমি যদি কয়টা স্ট্রিপ লাগে সেটা জানি এবং টোটাল লেন্থটা যদি জানা থাকে, তাহলে প্রত্যেকটা স্ট্রিপের উইডথ বা স্পেসিংটা কত সেটা আমি ইজিলি বের করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা জি স্যার। এই স্পেসিংটা থিওরিটিক্যালি কত পাইছিলাম, 1680, আর অ্যাকচুয়ালি কত পাচ্ছি, 1600। 1600। এখন বুঝা গেছে কেন আমাদের অ্যাকচুয়ালটা বের করা লাগছিল? জি স্যার। কারণ আমরা নাম্বার অফ ফ্লাইট লাইনটা আপডেট করছিলাম সেই কারণে। এখন ক্লিয়ার? জি। ওকে, তাহলে এটা একটা কেস গেল, এই কেসটা আমরা সলভ করলাম। হ্যাঁ, এখন আমরা এই কেসটা সলভ করব লেন্থ বরাবর, দ্যাট মিন্স নর্থ সাউথ ডিরেকশন। হ্যাঁ, এটার জন্য কি করতে হবে? আচ্ছা, ওটা আমরা একটু পরে আসতেছি। এই কেসটাতে আমরা আরেকটা জিনিস বের করে নিই, সেটা হচ্ছে আমার ওই যে টাইমটা বের করতে হবে আমার ফ্লাইট লাইনের, সরি এক্সপোজারের জন্য এক্সপোজার টাইমটা বের করতে হবে। সেটার জন্য কি কি ইনফরমেশন দরকার? স্পেসিং ফ্লাইট লাইনস অন ফ্লাইট ম্যাপ, স্পেসিং ফ্লাইট লাইনস অন ফ্লাইট ম্যাপ, এটা দ্বারা আমরা কি বুঝছি? এই স্পেসিংটা আমরা পাচ্ছি কোথায়? গ্রাউন্ডে না? গ্রাউন্ডে স্যার। হ্যাঁ, এখন আমরা এর করেসপন্ডিং স্পেসিংটা, গ্রাউন্ডের করেসপন্ডিং স্পেসিংটা আমরা কোথায় নিয়ে আসবো? ফ্লাইট ম্যাপে যদি বের করতে চাই। কারণ ফ্লাইট ম্যাপেরও কিন্তু আমরা স্কেল জানি, তাই না? ফ্লাইট ম্যাপেরও কিন্তু একটা স্কেল দেওয়া ছিল। এখন আমরা যেটা বের করবো, কারণ এই যে ইনফরমেশন গুলো আমরা এখানে যে বের করতেছি 5টা বা 6টা যে ইনফরমেশন গুলা, এগুলা বেসিক্যালি মেনশন করা থাকতে হবে কোথায় জানো? ফ্লাইট ম্যাপের উপরে। মানে তোমার হাতে যেটা ফ্লাইট ম্যাপ থাকবে, ওই ফ্লাইট ম্যাপে এই ইনফরমেশন গুলো থাকতে হবে। তো সে কারণে গ্রাউন্ডের যেটা স্পেসিং পাচ্ছি আমরা, দ্যাট মিন্স উইডথ, ওই স্পেসিংটা আমরা ফ্লাইট ম্যাপে কি হিসেবে দেখব, মানে ফ্লাইট ম্যাপে আমরা কতটুকু হিসেবে দেখব, সেই জিনিসটা বের করব এখন। তো এটার জন্য প্রথম আমাদেরকে বের করতে হবে স্কেলিংটা। স্কেলিংটা অলরেডি জানি আমরা, ফ্লাইট ম্যাপ ইজ অন এ স্কেল অফ 1:60,000, অর এটাকে এভাবে লেখা যায় কিনা দেখো তো। গ্রাউন্ডের 60,000 মিটার ইজ ইকুইভ্যালেন্ট লেখা যায় টু, স্যার। গ্রাউন্ডের 60,000 মিটার ইকুইভ্যালেন্ট টু ফ্লাইট ম্যাপের 1 মিটার। তাইলে 1 মিটার, ফ্লাইট ম্যাপের 1 মিটার মানে গ্রাউন্ডের যদি 60,000 মিটার হয়, তাহলে ফ্লাইট ম্যাপের 1 সেন্টিমিটার সমান গ্রাউন্ডের কত মিটার হবে? 600 মিটার। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ দিলে হয়ে যাচ্ছে, দ্যাট sir. মিন্স 600 মিটার। বুঝছি কিনা? তাহলে এই স্কেলটা ইউজ হচ্ছে কার কার মধ্যে বলো তো? এই স্কেলিংটা কার কার মধ্যে ইউজ করবো যে আমরা? গ্রাউন্ড এবং ফ্লাইট ম্যাপ। আগের স্কেলটা আমরা কার কার মধ্যে ইউজ করছিলাম? আগের স্কেলটা গ্রাউন্ড এবং ফটো। গ্রাউন্ড এবং ফটো। গ্রাউন্ড এবং ফটো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে মনে হয় আমি একটা কি ঝামেলা করছি। ফটোগ্রাফ, ও সরি, এখানে এটা এভাবে দেখানোর কথা, স্যার। এটা হবে না, না? একটা হবে তোমার গ্রাউন্ডের সাথে ফটোগ্রাফ, দ্যাট মিন্স এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর একটা হবে ফ্লাইট ম্যাপের সাথে গ্রাউন্ড, এটা ঠিক আছে। এটা ম্যাপের সাথে গ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, এটা আমি খেয়াল করে নেব।
আচ্ছা ঠিক আছে, তাইলে এখান থেকে আমরা কতদূর আসলাম? আচ্ছা স্কেলটা বের করে নিলাম প্রথমে, এরপর এই স্কেল থেকে এখন এখন আমি এই ডিসটেন্সটা বের করতে পারবো কিনা বলো তো? গ্রাউন্ডে আচ্ছা প্রথমে রিলেশনটা দেখি। ফ্লাইট ম্যাপের 1 সেন্টিমিটার সমান গ্রাউন্ডের 600 মিটার, তাই না? ফ্লাইট ম্যাপের 1 সেন্টিমিটার সমান গ্রাউন্ডের 600 মিটার। তাইলে গ্রাউন্ডের 1600 মিটার মানে ফ্লাইট ম্যাপের কত হবে, কত সেন্টিমিটার হবে? এভাবে বের করা যায়? জি স্যার যায় তো। আমি কি বুঝাইতে পারলাম কিনা এটা? ফ্লাইট ম্যাপের 1 সেন্টিমিটার সমান যদি, অথবা এভাবে বলি, উল্টাভাবে বলি, গ্রাউন্ডের 600 মিটার সমান যদি ফ্লাইট ম্যাপের 1 সেন্টিমিটার হয়, তাহলে গ্রাউন্ডের 1600 মিটারের জন্য ফ্লাইট ম্যাপে কত সেন্টিমিটার হবে? বুঝে গেছে কিনা? তাহলে আমার 1600 ডিভাইডেড বাই 600, দ্যাট মিন্স 2.67 সেন্টিমিটার। বুঝে গেছে? জি স্যার। তাইলে আমরা ফ্লাইট ম্যাপে ওই স্পেসিংটা কত বা উইডথটা কত সেটাও আমরা কিন্তু বের করে রাখলাম। তাহলে আমরা গ্রাউন্ডের ডিসটেন্সও জানি এবং ফ্লাইট ম্যাপের ডিসটেন্সও জানি অ্যালং দা উইডথ। এবার আসি আমরা গ্রাউন্ড ডিসটেন্স বিটুইন এক্সপোজার। ওই যে আমরা এখন এই সেকেন্ড কেসটাতে আসি, এই কেসটাতে আসি আমরা গ্রাউন্ড ডিসটেন্স বিটুইন এক্সপোজার। এটা দ্বারা কি বুঝতেছি বলতো? এটা দ্বারা কি বুঝলাম? এই যে এখানে বলছিলাম তো, ক্লিয়ার করছিলাম। জি স্যার। এখানে আমরা দুই ভাবে বলতে পারি জিনিসটা। একটা হচ্ছে কি, এই পয়েন্টটা ফটোগ্রাফটা নিলাম, আবার কত ডিসটেন্সে গিয়ে আমরা আরেকটা ফটোগ্রাফ নিব, এটাকেও বলা দুইটা হয় ফটোগ্রাফার ডিসটেন্স। হ্যাঁ। অথবা আরো সিম্পলি যদি বলি যে এই আমরা যে ফটোগ্রাফটার সাইজ ধরছিলাম 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার, তাইলে লেন্থ বরাবর ফটোগ্রাফের সাইজ কত? 20 সেন্টিমিটার না? লেন্থ বরাবর 20 সেন্টিমিটার ফটোগ্রাফ সাইজ, আবার উইডথ বরাবর 20 সেন্টিমিটার ফটোগ্রাফ সাইজ, দ্যাট মিন্স স্কয়ার ফটোগ্রাফ আর কি। তাইলে ওই লেন্থ বরাবর ফটোগ্রাফের 20 সেন্টিমিটারটা গ্রাউন্ডে কতটুকু লেন্থ কভার করবে, কতটুকু ইফেক্টিভ লেন্থ কভার করবে, সেই জিনিসটা আমরা বের করব, গ্রাউন্ড ডিসটেন্স বিটুইন এক্সপোজার। এবং সেটাকে আমরা, এটা বের করার জন্য আমাদের এই ফর্মুলার হেল্প নিতে হবে। একটু আগে আমরা ডব্লিউ এর হেল্প নিয়েছিলাম উইডথের ক্ষেত্রে, লেন্থের ক্ষেত্রে আমরা লেন্থের ফর্মুলাটা নিব। তাহলে এখানে পিএল সমান কত? 60%। লংগিটিউডিনাল ওভারল্যাপ হচ্ছে আমার 60%, দ্যাট মিন্স 0.6। হ্যাঁ, আর স্কেলটা বের করা আছে অলরেডি 120 ছিল। আর লেন্থটা কত? 20 সেন্টিমিটার না? জি স্যার। তাইলে ওখান থেকে এই গ্রাউন্ডে লেন্থ বরাবর আমরা ওই স্পেসিংটা পাচ্ছি কত? একটা ফটোগ্রাফ থেকে আরেকটা ফটোগ্রাফের দূরত্ব 960 মিটার। অর্থাৎ ফটোগ্রাফের 20 সেন্টিমিটার ডিসটেন্স গ্রাউন্ডের 960 মিটার ইফেক্টিভ ডিসটেন্স কভার করবে। ক্লিয়ার? এটা কিন্তু আমার থিওরিটিক্যাল। বুঝা গেছে? এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল ডিসটেন্স। বুঝা গেছে নাকি কনফিউশন আছে? একই কাজটা করলাম আমরা উইডথের ক্ষেত্রে, যে কাজটা করছি একই কাজটা এখানে করছি। এরপর আসি আমরা এক্সপোজার ইন্টারভালে যাব, যেটা আমরা ওই যে s equals to bt ফর্মুলা দিয়ে শিখিয়েছিলাম। s equals to vt। হ্যাঁ, তাইলে এখানে ভেলোসিটি দেওয়া আছে না, এয়ারক্রাফটের ভেলোসিটি দেওয়া ছিল, ইউনিফর্ম ভেলোসিটি, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিলাম। এরপর আমরা টাইমটা কিভাবে পাবো? t equals to s by v না? জি স্যার। স্যার s টা কত? এই যে s বের করে রাখছে অলরেডি, থিওরিটিক্যাল s। আর v টা তো জানি, এটা 55.56 হবে। তাহলে এখানে আমরা 17.3 সেকেন্ড পাবো। টাইমটা হচ্ছে 17.3 সেকেন্ড। এই 17.3 সেকেন্ড দিয়ে আমরা কি বুঝলাম বলতো? এই টাইমটা আসলে কি, কিসের টাইম? একটা স্যার এর সম্পূর্ণ কথা। দুইটা ফটোগ্রাফের মাঝখানে স্যার টাইমিং স্যার এই টাইম পর পর ছবি তুলবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, সবচেয়ে সিম্পলি বললে, ছবি তুলবা। হ্যাঁ সিম্পলি বললে এটাই হয়, এত সেকেন্ড পর পর সে ছবিগুলো তুলবে। ইয়েস,
তাহলে এখন টাইমটাকে আমরা রিভাইজ করব। এটা কি 17.3 রাখবো নাকি 17 রাখবো নাকি 18 রাখবো? এটা কিন্তু টাইম, এটা কিন্তু ইন্টিজার হওয়ার দরকার নাই, 17 রাখি স্যার। মানে নেসেসারিলি কিন্তু ইন্টিজার না হইলেও হবে। কিন্তু আমরা আরেকটা জিনিস চিন্তা করবো এখানে, দুইটা জিনিস মাথায় রেখে। আচ্ছা প্রথমে বলো যে এটা 18 নিব কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট না কোয়েশ্চেন। স্যার 17 নেব স্যার। আচ্ছা 18 নিলে কি সমস্যা? 17 নেব স্যার। 18 নিলে কি সমস্যা? স্যার সাইড ল্যাবটা স্যার না এখানে না, স্যার সাইড ল্যাব না, নাও হতে পারে। লংগিটিউডিনাল ল্যাবটা কমে যাবে, ও ইয়েস তাই জি না? স্যার, ল্যাবটা কমে যাবে। হ্যাঁ, লংগিটিউডিনাল ল্যাবটা কমে যাবে। আচ্ছা এখন 17.3 নিলে কি সমস্যা? এখানে আসলে আমরা 17.3 ও নিতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যাল রিজনে আমরা নিব না, কারণ আমরা এক্স্যাক্টলি এই টাইমটা মেইনটেইন নাও করতে পারি। 1-2 সেকেন্ড এদিক সেদিক হয়ে যেতে পারে কোনো কারণে, তাই না? জি স্যার। যদিও বা হয়তো বা আমার অ্যাকচুয়ালি মানে এক্স্যাক্টলি লাগতেছে 17.3 পার্টিকুলার কেসের জন্য, কিন্তু আমি যদি 17.3 নিয়ে ডিজাইন করি, কোনো কারণে যদি 1-2 সেকেন্ড এদিক সেদিক হয়, কম হইলে তো সমস্যা নাই, কিন্তু বেশি হইলে সমস্যা। তো সেই কারণে আমি সেফ থাকার জন্য আমি 17তে চলে আসব। তাইলে 17তে আসলে কি সুবিধা, একটা কিন্তু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। কি বেনিফিট সেটা? যদি আমি টাইমটা কম নিই তাহলে আমি ওভারল্যাপ বাড়বে স্যার। হ্যাঁ বাড়বে, ওভারল্যাপিং স্যার। হ্যাঁ জায়গা বাড়বে, লংগিটিউডিনাল ওভারল্যাপটা বাড়বে। জি স্যার। এই কারণে আমরা টাইমটাকে কি করতে পারি, রাউন্ড আপ করতে পারি, লোয়ার মানে আমরা বিলো রাউন্ড আপ করতে পারি আর কি। তাহলে যেহেতু টাইমটা রিভাইজ হচ্ছে, সুতরাং আমার ওই থিওরিটিক্যাল ডিসটেন্সটাও কি হবে, রিভাইজ হবে। এই এখন হচ্ছে অ্যাডজাস্টেড অথবা অ্যাকচুয়াল গ্রাউন্ড ডিসটেন্স বিটুইন এক্সপোজার। আবার আমরা s ইকুয়ালস টু বিটি তে যাব, বি তো জানি, টাইম ইউজ করব হচ্ছে নতুন টাইমটা, দ্যাট মিন্স 17 সেকেন্ড। ওখান থেকে আরেকটা এল পাবো, ডিসটেন্স পাবো, সেটা হচ্ছে আমার 945 মিটার। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। তাইলে দেখো, এই যে ফটোগ্রাফটা নিছিলাম আমরা 20x20 যে ফটোগ্রাফটা নিছিলাম, এটা লেন্থ বরাবর 20 সেন্টিমিটার ফটোগ্রাফ, গ্রাউন্ডের 1600 মিটার কভার করবে ইফেক্টিভ। আর উইডথ বরাবর 20 সেন্টিমিটারটা গ্রাউন্ডের, সরি উইডথ বরাবর 1600 আর লেন্থ বরাবর হচ্ছে তোমার 945 মিটার লেন্থ কভার করবে। ক্লিয়ার? তাহলে আমরা দুইটা কেস সলভ করলাম না এখন? এই দুইটা কেস সলভ। জি স্যার। ফ্লাইং হাইট সলভ, নাম্বার অফ ফ্লাইট লাইন সলভ। এবার আছে শুধু কি নাম্বার অফ ফটোগ্রাফ। আচ্ছা তাহলে আমরা প্রথমে সেটার জন্য বের করতে হবে কি নাম্বার অফ ফটোগ্রাফ পার ফ্লাইট লাইন, প্রত্যেকটা ফ্লাইট লাইনে কয়টা ফটোগ্রাফ লাগবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। এটাও কিন্তু আমরা থিওরিতে দেখেছিলাম, তাই না? ওই যে ওই এই ধরনের ফর্মুলা আর কি, এই যে মনে আছে, এখন মনে পড়তেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা এখানে কি কি জানি, L1 টা হচ্ছে তোমার নর্থ সাউথ ডিরেকশন বরাবর যে লেন্থটা, দ্যাট মিন্স 30 কিলোমিটার, এই যে এটা। আর PL টা তো জানি, সরি এটা তো পুরোটাই জানি L হিসাবে। এই যে আপডেট যেটা মডিফাইড ভ্যালু যেটা 945 30,000, এখানে আমরা পাচ্ছি নিউমেরিক্যালি পাচ্ছি কত 32.6। এখানে কি 32 নিব নাকি 33 নিব নাকি 32.6 নিব? এটা কিন্তু নাম্বার অফ ফটোগ্রাফ কিন্তু ইন্টিজার ভ্যালু নিতে হবে। জি স্যার। পিকচার যত বেশি হবে স্যার তত তো ভালো। 33 নিব, 33 নিব স্যার। তাহলে 32 নিলে বেশি হলে সমস্যা, তো স্যার 32 ভালো নিলে হবে। সমস্যা কি, আমার কিছু ওভারল্যাপ বাদ যেতে পারে। জি স্যার। আর 33 নিলে সুবিধা কি পাবো, তাহলে আমার ওভারল্যাপটা কভার হয়ে যাবে। জি। আচ্ছা তাহলে এখন নাম্বার অফ ফ্লাইট লাইন কয়টা ছিল এক্স্যাক্টলি, কয়টা নাম্বার অফ ফ্লাইট লাইন কয়টা? 16টা। আর প্রত্যেকটা ফ্লাইট লাইনে ফটোগ্রাফ কয়টা? 33টা। তাহলে টোটাল কয়টা ফটোগ্রাফ লাগবে? স্যার N1 * N2। ক্লিয়ার? এই যে আমরা পিটা পেয়ে গেছি, নাম্বার অফ ফটোগ্রাফ কত বুঝা গেছে এখন?
বুঝা গেছে? জি স্যার। এই প্রবলেমটা মোটামুটি প্রতি বছরই দেওয়া হয় আর কি। এই একটা প্রশ্ন ফাঁস করে দিলাম। আচ্ছা, এই প্রবলেম আর কিছু জানার আছে? হ্যালো, স্যার ইনশাআল্লাহ ক্লিয়ার স্যার। স্যার 2 নম্বরে যে স্যার থিওরিটিক্যাল গ্রাউন্ড স্পেসিং অফ ফ্লাইট লাইন্স, এটা কি স্যার যে W = 1.22h এটা দিয়ে করতে পারবো? না না, ওটা দিয়ে করবো না, ওটা আমরা একটা আইডিয়াল কেস দেখেছিলাম। আচ্ছা স্যার। আচ্ছা, এখানে এখানে বইয়ে ভুলে একটা জিনিস মিস করছিল এরা, স্পেসিং ফ্লাইট লাইন অন ফ্লাইট ম্যাপ। এটা তো উইথ বরাবর লেন্থ বরাবর এটা বের করা যাবে, এটা চাইলে তোমরা অ্যাড করতে পারো আর কি। উইথ বরাবর কত পাবো বলতে পারবা? মানে ফ্লাইট ম্যাপের উপর ডিসটেন্সটা কত হবে উইথ বরাবর, সরি লেন্থ বরাবর, এটা তো উইথ বরাবর পাইছিলাম। ফ্লাইট ম্যাপে উইথ বরাবর ডিসটেন্সটা হচ্ছে 2.67 সেন্টিমিটার, আর ফ্লাইট ম্যাপে লেন্থ বরাবর ডিসটেন্সটা কত হবে, লেন্থ বরাবর বের করা যাবে? 960 ভাগ স্যার। এই যে 960 নাকি 945? 945 না অ্যাকচুয়ালটা? জি স্যার। তাহলে 945 ডিভাইডেড বাই 600, তাহলে তোমার ফ্লাইট ম্যাপে লেন্থ বরাবর ডিসটেন্সটা কত সেটাও তোমরা বের করতে পারবে। আর কোনো কিছু জানার আছে? না স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাক, মোটামুটি আমার লাস্ট ক্লাস এটা। আর তোমরা অবশ্যই, আমি তো সব ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে অলরেডি, ভিডিও বলো প্রেজেন্টেশন বলো সবকিছুই। তোমরা এর মধ্যে যে যতটুকু সময় পাও ভালো করে পড়বা, পড়ার পরে যদি পার্টিকুলার কোনো প্রবলেম দেখা যায় প্রয়োজনে আমরা মানে কোন আন্ডারস্ট্যান্ডিং ক্লাস যদি দরকার হয় বা রিভিউ ক্লাস যদি দরকার হয় তাহলে সেটা পরে নিতে হবে, সমস্যা নেই, কিন্তু পড়তে হবে। পড়ার পরে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে। বুঝা গেছে? স্যার সিটির মার্কস গুলো তো স্যার এখনো পেলাম না। হ্যাঁ, আচ্ছা সেকেন্ডটা আমি দিব। সেকেন্ডটাতে একটা দুটো মিসিং ছিল, সেটা আমি আজকে তুলে ফেলছি। আমি আশা করি আজকে বা কালকে দিয়ে দিব সেকেন্ড ক্লাস টেস্ট। আচ্ছা স্যার। আর হচ্ছে ওই তোমরা তো ক্লাস টেস্টে দেখি যে রোল নাম্বারটা লিখো না, রোল নাম্বার না লিখলে আমার জন্য একটু সমস্যা হয় আর কি। আর রোল নাম্বারটা যদি আমি মিসিং থাকে আমি সিআরদের জানালে সিআরদের কাছ থেকে আমি কনফার্ম করে তোমাদের থার্ড ক্লাস টেস্টের রেজাল্টও দিয়ে দিব। আর কেউ কিছু বলবা? স্যার আজকে লাস্ট লেকচার তো স্যার, আপনি একটু ভিডিওটা অন করলে ভালো হতো। জি স্যার। আমাকে দেখার জন্য? জি স্যার। আচ্ছা, আমি এখন দেখার মতো পজিশনে নাই ভাই। সমস্যা নাই, তোমাদের সাথে সমস্যা নাই স্যার, একটু বসলেই হবে স্যার, একটু আপনারা দেখতাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে আমরা ওয়েট করতেছি স্যার। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি আপনার কাছে। দেখা যাচ্ছে? জি স্যার, দেখতেছি স্যার।
আমি কি দেখার মতো কেউ নাকি? জি স্যার। স্যার সেজন্য না স্যার আমরা প্রায় একটা কোর্স শেষ করে ফেলাম, হয়তোবা অফলাইনে থাকলে আমাদের প্রত্যেকদিন ক্লাসে দেখা হইতো না না সমস্যা নাই, মানে এটা আসলে কি শেষ হইলো না শেষ আর কি, রবীন্দ্রনাথের কথা স্যার এরকমই স্যার। দেখা তো হবে, সমস্যা নাই। তোমরা, আমি বারবার বলতেছি কি তোমরা আসলে জিনিসগুলো পরে দেখবা, প্রবলেম হইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমার অনলাইনে ক্লাস নিতে কোনো আপত্তি নাই এখন, কিন্তু একটা রিকোয়েস্ট, কিন্তু জি স্যার, অবশ্যই কিন্তু স্যার। একটা রিকোয়েস্ট করবো যে ক্লাস তো শেষ, এখন তার পড়ার দরকার নাই, যখন পরীক্ষার টাইম দিবে তখন দেখবো, এরকম যাতে না হয় আর কি। কারণ না পড়লে আসলে প্রবলেম গুলো আইডেন্টিফাই হবে না। ঠিক আছে সবাই তাইলে, আসলে হ্যাঁ বলো। আমাদের স্যার একটা আসলে আমাদের স্টুডেন্টের স্যার একটা প্রবলেম হচ্ছে কি, হুম। আমরা যদি কোনো কিছুতে মানে প্রেসারাইজ না করা হয় তাহলে আমরা তো স্যার ওটা ধরতে চাই না স্যার। যেমন আমি নিজের কথাই বলি স্যার, মানে পরীক্ষার চাপ হইলে অথবা কোনো কিছু যেমন একটা সিটি নিলে ওইটা টপিকসটার উপর কিছু পড়ি আচ্ছা। স্যার, না হলে তো স্যার বই মানে খুলতে ইচ্ছা হয় না স্যার। হুম। আর এর উপর এই করোনার এই প্রভাব, হয়তোবা নিজের ফ্যামিলিতে কিছু না হইলেও অন্যান্য পারিপার্শ্ব দেখা যায় যে মানে কেউ না কেউ সিক থাকে অথবা বাইরে যাওয়া যায় না, মানে স্যার আসলে সবারই মেন্টালি খুবই খারাপ অবস্থা আছে আর কি স্যার। আচ্ছা আজকে 8 তারিখ তো, 10 তারিখ, 10 তারিখে পারবো কিনা? আরে আমি নিজেই তো ভ্যাকসিন দিই না একটা, আমি তোমাদের জন্য আজকে ভ্যাকসিন দিতে যাইনি। স্যার আমি একটু আগে দিয়ে আসলাম ভ্যাকসিন। আচ্ছা ওই অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজ কি পাচ্ছ তোমরা? স্যার এখন মনে হয় সব জায়গায় সিনোফার্ম অথবা আরেকটা নতুন আসছে এমডিয়া নাম, মডার্না বের হয়েছে এখানে, মডার্না মডার্না দিয়ে আসছে। না না ওটা বলতেছি না, মানে অ্যাস্ট্রাজেনেকার তো অনেকেই আছে না যে একটা পাইছে ডোজ আর একটা পায় নাই, ওই ক্যাটাগরিতে আমিও পড়ছি আর কি। ওই অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজটা AstraZeneca মেবি কিছু আসছে মনে হয়, 7 হ্যাঁ। নাকি না না আসছে। মোটামুটি আসছে মনে হয় সবগুলাই, ওই 8 তারিখ থেকে, মানে দ্যাট মিন্স আজকে থেকে দেওয়ার কথা আর কি। মডার্না কে দিছে? মডার্না তো আমি নিছি মডার্না। মডার্না তো এমনিতেই দিচ্ছে এখন সবাই, ভাই, মানে ভালো কাজ সবাইকে করছে। বলতে যারা সিটি কর্পোরেশনের আন্ডারে আছে, উপজেলাগুলোতে, গ্রামে বা উপজেলায় মনে হয় সিনোফার্মটা দিচ্ছে যদিও জানি। সিনোফার্ম সিনোফার্ম দিচ্ছে স্যার হ্যাঁ। গ্রাম এলাকায়। আর সিটি এরিয়াগুলোতে মডার্না দিচ্ছে আমি যতটুকু জানি। মডার্না মেবি স্যার এখন অ্যাভেলেবেল না, মানে আচ্ছা কি জানি। ও অ্যাস্ট্রাজেনেকার, আচ্ছা তোমরা তো মনে হয় ওই ক্যাটাগরিতে পড়ো নাই তাহলে কেউ। আমি আজকে চাইছিলাম যে ভ্যাকসিন দিতে যাইতে, সে কিন্তু যাই নাই আর। আরে যে অবস্থা, যে ভ্যাকসিনের জন্য মানুষ কি যে মারপিট করতেছে, গালাগালি মারপিট, কি যে বিশ্রী অবস্থা। ভ্যাকসিন গতকালকে 7 তারিখে তোমরা তো জানো মনে হয় প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক সেন্টারে 300 করে ডোজ দিবে আর কি। হ্যাঁ, এটার জন্য প্রত্যেক সেন্টারে 3000, 5000, 7000, 10000 পর্যন্ত মানুষ গেছে। জি স্যার, সংবাদে দেখাচ্ছিল স্যার অনেকেই টিকা পায়নি। তো এবং আমার কথা হচ্ছে কি 300 জনকে যেহেতু দিবা, প্রথম 300 জন নাও, অথবা তুমি বয়সের ভিত্তিতে 300 জন সিলেক্ট করে বাকিগুলোকে চলে যেতে বলো, অথচ সব মানুষকে দাঁড় করায় রাখছে। এটার কোনো মানে হয়? আমাদের এদিকে তো মানে আমাদের এই আইডি কার্ডের ফটোকপি আমরা জমা দিয়েছি, মানে আমাদের ফোন করবে, আচ্ছা ওই অনুযায়ী দিবে আর কি। আগে ফটোকপি জমা নিচ্ছে, তারপরে 300 জন 300 জন করে ডাকবে। আরে কত কাহিনী এগুলা, বিরক্তিকর সব। কোনো সিস্টেম নাই, কোনো ম্যানেজমেন্ট নাই, কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকবা, সেফে থাকবা, অপ্রয়োজনে বাইরে যাবা না, মাস্ক পরবা, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলবা। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই যাতে একটু সুস্থ থাকে আর কি, এটাই হচ্ছে আসলে বড় পাওয়া। জি স্যার, আপনিও ভালো থাকবেন স্যার আমাদের। হ্যাঁ অবশ্যই। আর তোমরা যদি চাও তাইলে আমি সিআরদের সাথে কথা বলে নিব, 10 তারিখে একটা ক্লাস, এমনি জাস্ট ক্লাস আর কি, আমি জাস্ট ক্লাস টেস্টের মার্ক গুলা দিয়ে দিব আর কি, বা কোনো কিছু আমার মিসিং থাকলে সেটা আমি জেনে নিব। চাইলে 10 তারিখ একবার বসা যায় যদি প্রয়োজন হয়, আমি সিআরদেরকে জানাই দিব আর কি যদি প্রয়োজন হয়। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবা, দোয়া করবা আর কি সবার জন্য। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রেকর্ড